পরবর্তীতে যদি বা যে কোনো প্রশ্ন সিপিএসএস বিষয়ে, আউফির কোর্সগুলির বিষয়ে এবং আমাদের রুটস একাডেমির বিষয়ে, কোর্স প্ল্যান, স্টাডি প্ল্যান বিষয়ে যে কোনো প্রশ্ন আপনারা শেষে করতে পারবেন। তো সম্মানিত উপস্থিতি, আমরা প্রথম সেশন রেখেছি শরিয়া স্ট্যান্ডার্ড 19 লোন এবং কর বিষয়ে। আমরা আসলে, আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে সিরিয়াল মেনটেন করে কেন আমরা শিডিউলগুলি সাজাই না। এটার বেশ কিছু কারণ আছে। দেখা যায় অনেকে ইসলামী ব্যাংকিং এর ব্যাকগ্রাউন্ড আছে, এরকম অনেকেই পরীক্ষা দেন, আবার অনেকে আছেন যারা ইসলামী ব্যাংকিং এর কোনো ব্যাকগ্রাউন্ডই থাকে না, ফুল কেরিয়ার হচ্ছে কনভেনশনাল ব্যাংকিং এ। তো এই ক্ষেত্রে যেটা হয়, শুরু থেকে যদি আমরা সিরিয়াল মেনটেন করি তখন অনেকগুলো কনসেপ্ট বুঝতে অনেক কষ্ট হয়ে যায়। তো আমরা যেটা করি, শুরুর দিকে একটু সহজ সহজ যে স্ট্যান্ডার্ড গুলো আছে এগুলো একটু রাখি, যাতে এগুলো পড়তে পড়তে সবাই স্ট্যান্ডার্ড গুলোতে একটু অভ্যস্ত হয়ে যান। পরবর্তীতে আমরা বেসিক স্ট্যান্ডার্ড গুলো সহ এবং যেগুলো একটু তুলনামূলক কঠিন সেই স্ট্যান্ডার্ড গুলো আমরা আহ, এই রুটিনে দিয়ে থাকি। তো সেই জন্য আমরা প্রথমেই এই 19 নম্বর স্ট্যান্ডার্ড রেখেছি। এই স্ট্যান্ডার্ডের আলোচ্য বিষয় হচ্ছে লোন বা কর্জ। তো লোন এবং কর্জ এই দুইটা শব্দের সাথে আমরা আসলে খুবই পরিচিত, এবং এই কনসেপ্টটা আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতেও যেরকম প্রচলিত আছে, সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি এই বিষয়টা আমাদের রিয়েল লাইফে বা পার্সোনাল লাইফে। সামাজিকভাবে আমরা এই শব্দটা বা এই কন্ট্রাক্টগুলোর সাথে খুব বেশি পরিচিত। আমরা আমাদের প্রয়োজনে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লোন নিয়ে থাকি, ধার নিয়ে থাকি, আবার অনেক সময় আমরা ধার দিয়েও থাকি। তো এই ধার দেয়া নেওয়ার ক্ষেত্রে, লেন্ডিং বরোয়িং এর ক্ষেত্রে শরিয়ার অনেক বিষয় আছে যেগুলো পরিপালন করতে হয়, আবার অনেক বিষয় আছে যেগুলো আহ, আহ, থেকে বিরত থাকতে হয়। তো আজকের এই স্ট্যান্ডার্ডটা পড়ার পরে দেখবেন আমাদের অতীতে যে কাজগুলো বা যে ধার দেয়া নেওয়া আমরা করেছি সেইগুলো আমাদের শরিয়া সম্মতভাবে হয়েছে কিনা এই বিষয়টা আমরা জাস্টিফাই করার সুযোগ পাবো। আজকের এই স্ট্যান্ডার্ডে যে বিষয়গুলো মূলত কভার করা হয়েছে, লোনের ডেফিনেশনটাও কভার করা হয়েছে, আর লোন কন্ট্রাক্টের সরই যে আরকান বা রোকন আছে সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। একটা লোন কন্ট্রাক্ট ভ্যালিড হওয়ার জন্য যে সকল কন্ডিশনস কমপ্লাই করতে হয় সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এই ধার দিয়ে যদি অতিরিক্ত কোনো বেনিফিট গ্রহণ করা হয়, এক্সেস বেনিফিট যদি নেওয়া হয়, এটা চুক্তির অংশ হিসাবে নেওয়া হোক অথবা চুক্তির অংশ ছাড়া এমনিতেই নেওয়া হোক, সেই ক্ষেত্রে শরিয়ার যে বিধানগুলো আছে এগুলো আলোচনা করা হয়েছে। কর দেওয়ার ক্ষেত্রে সময় নির্ধারণ করে যদি কর দেওয়া হয় অথবা যদি সময় নির্ধারণ করে ছাড়াই, যেমন একজনে আমার কাছে 10,000 টাকা ধার চাইলো, আমি তাকে 10,000 টাকা ধার দিয়ে দিলাম, কিন্তু কবে ফেরত দিবে এইটা ঠিক করি নাই বা কথা বলি নাই, সেই ক্ষেত্রে করণীয় কি হবে এই বিষয়গুলো স্ট্যান্ডার্ডে আছে। আমরা যখন নিজে কাউকে ধার দিতে পারি না কিন্তু তার জন্য ধার ম্যানেজ করে দিই, বিভিন্ন ব্যক্তি বা বন্ধু বান্ধব থেকে অথবা অন্য কারো কাছ থেকে যখন আমরা কোনো ব্যক্তির জন্য ধার, লোন ম্যানেজ করে দেই, সেই ক্ষেত্রে আসলে এই ম্যানেজ করে দেওয়ার বিপরীতে আমরা কোনো সুবিধা নিতে পারবো কিনা এই বিষয়ক আলোচনাও আছে। আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে সকল লোন ট্রানজেকশন বা কর্জ ট্রানজেকশন আমরা করে থাকি, এই ট্রানজেকশন গুলোর ক্ষেত্রে কি কি পরিপালনীয় আছে, কমপ্লায়েন্সের কি কি বিষয় আছে, কোন কাজগুলি করা যাবে কোনগুলি করা যাবে না, এই বিষয়গুলি নিয়েও এই স্ট্যান্ডার্ডের মধ্যে আলোচনা আছে। আমরা একেবারে মূল স্ট্যান্ডার্ড আমরা শুরু করছি। এই আউফির যে স্ট্যান্ডার্ড গুলি আছে, স্ট্যান্ডার্ড গুলোর সাধারণত একটা কমন ধারা তারা ফলো করে থাকে। যেমন শুরুতে স্কোপ থাকে, স্কোপের মধ্যে বলা হয় যে কোন কোন বিষয়গুলো স্ট্যান্ডার্ডে আছে বা স্ট্যান্ডার্ডের শরিয়ার আলোচনাগুলো কোথায় প্রযোজ্য হবে কোথায় প্রযোজ্য হবে না, এই বিষয়গুলি বলা থাকে। টেকনিক্যাল বিষয়গুলো বলা থাকে, তারপরে শরিয়ার দিক নির্দেশনাগুলি আলোচনা হয়, সবশেষে আলোচনা করা হয়
এই ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে একেবারে সমসাময়িক সময়ে যে বিষয়গুলো প্র্যাকটিসে আছে এই বিষয়গুলো প্রত্যেকটা স্ট্যান্ডার্ডে আপনারা এই সিকোয়েন্সটা পাবেন। যেমন এখানেও শুরুতে বলা হয়েছে স্কোপ অফ দি স্ট্যান্ডার্ড। স্কোপের মধ্যে বলা হচ্ছে দিস স্ট্যান্ডার্ড কভার্স লোনস and the accompanying benefits or costs irrespective of the institution being a lender borrower। যে সকল এই লোন ট্রানজ্যাকশন আমরা ব্যাংকের মধ্যে করে থাকি, এই লোন ট্রানজ্যাকশনের সাথে যে সকল সুবিধার দেওয়া নেওয়া করে থাকি, এই সবগুলোই বিষয়ে স্ট্যান্ডার্ডে আলোচনা করা হয়েছে। এবং এই লোন কন্ট্রাক্টে ব্যাংকের অবস্থান লেন্ডার হিসাবেই থাকুক বা বড়োয়ার হিসাবে থাকুক, অর্থাৎ ব্যাংক যখন ল্যান্ডিং করবে তখন ব্যাংকের কি করণীয়, আবার ব্যাংক যখন বরোয়িং করবে তখন ব্যাংকের কি করণীয়, এই সবগুলো বিষয়ই স্ট্যান্ডার্ডে কভার করা হয়েছে। এইখানে যেটা কভার করা হয়নি সেটা হচ্ছে ডাজেন্ট কভার হোয়াট ইজ নট লোন। যে কিছু কিছু ট্রানজেকশন আছে যেগুলো দেখতে লোনের মতো কিন্তু লোন না। যেমন এখানে উদাহরণস্বরূপ বলা হয়েছে প্রাইস ইন ক্রেডিট সেল। এই বাই মুয়াজ্জাল যে লেনদেনগুলি আমরা করে থাকি বাকিতে, আহ, ক্রয় বিক্রয়, যে ট্রানজেকশনগুলি আমরা করে থাকি, এইগুলো দেখতে অনেকটা লোনের মতো। যে আমরা তার সাথে বাই মুয়াজ্জাল ট্রানজেকশন করতেছি, গুডস দিয়ে দিচ্ছি, তারপরে তার কাছে আমাদের একটা রিসিভেবল ক্রিয়েট হচ্ছে, যে রিসিভেবলটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা একটা নির্দিষ্ট সময়ে সে পরিশোধ করছে। তো এইটাও দেখতে অনেকটা লোনের মতো হইলেও ওই ট্রানজেকশনটা তো আর লোন না, ওইটা একটা বাই সেল ট্রানজেকশন। সেই জন্য ওই বিষয়গুলো স্ট্যান্ডার্ডে আলোচনা করা হয়নি, কারণ এই প্রত্যেকটা বিষয়ের জন্য আপনার এই সেপারেট এবং স্পেসিফিক স্ট্যান্ডার্ড আছে। যেমন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, তো আউফি তার শরিয়া স্ট্যান্ডার্ডে যখনই ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট বলবে, এই ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট মিনস হচ্ছে মুদারাবা অ্যাকাউন্ট। তো এই মুদারাবা অ্যাকাউন্ট গুলো নিয়েও আপনার মুদারাবা নিয়ে দুইটা স্ট্যান্ডার্ড আছে। যেমন 13 নম্বর স্ট্যান্ডার্ড মুদারাবার জেনারেল শরিয়ার বিধানগুলো নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে, আর 40 নম্বর স্ট্যান্ডার্ডটা আলোচনা করা হয়েছে মুদারাবা ডিপোজিটের বিপরীতে বা মুদারাবা কন্ট্রাক্টে প্রফিট ডিস্ট্রিবিউশন মেকানিজমটা কিরকম হবে সেই বিষয়টা নিয়ে। তো দুইটাই বড় স্ট্যান্ডার্ড, দুইটা বড় বড় স্ট্যান্ডার্ডই আছে এই মুদারাবার উপরে, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টের উপরে। আর ক্রেডিট সেলের উপরে বা মোরাবাহার উপরে 8 নাম্বার একটা বড় স্ট্যান্ডার্ড আছে, যেখানে মোরাবাহা রিলেটেড সকল বিষয় কভার করা হয়েছে। তাহলে স্কোপে আমরা যে বিষয়টা পেলাম যে সরাসরি লোন যে ট্রানজ্যাকশনটা আছে সেখানে ব্যাংকের ভূমিকা লেন্ডারই হোক অথবা বড়োয়ারই হোক, তো ওই সকল ট্রানজ্যাকশন ল্যান্ডিং বরোয়িং দুই ক্ষেত্রেই ব্যাংকের জন্য যে করণীয় বিষয়গুলো আছে সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। আর ক্রেডিট সেল বা মুদারাবা অ্যাকাউন্ট গুলো নিয়ে এখানে কোনো আলোচনা নাই। 2 নম্বরে করদের ডেফিনেশনটা আলোচনা করা হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। করদের ডেফিনেশনে দেখেন আমরা তিনটা জায়গায় একটু মার্ক করে রেখেছি, এই তিনটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। এখানে বলা হচ্ছে যে কর্ড ইজ দ্য ট্রান্সফার অফ ওনারশিপ ইন ফাঞ্জিবল ওয়েলথ টু আ পারসন অন হোম ইট ইজ বাইন্ডিং টু রিটার্ন ওয়েলথ সিমিলার টু ইট। কর্ড হচ্ছে এমন একটা ট্রানজ্যাকশন বা এমন একটা চুক্তি যে চুক্তির মাধ্যমে আহ, এই যে চুক্তির সাবজেক্ট ম্যাটারটা হয় একটা ফাঞ্জিবল ওয়েলথ, আর এই সাবজেক্ট ম্যাটারটা ওনারশিপ পজেশন পাওয়ার সাথে সাথে যিনি বড়োয়ার তিনি যখন এই ফাঞ্জিবল ওয়েলথের পজেশনটা পান, পজেশন পাওয়ার সাথে সাথে তিনি মালিক হয়ে যান। অর্থাৎ কর্দ কন্ট্রাক্টের মাধ্যমে ফাঞ্জিবল ওয়েলথের ওনারশিপটা ল্যান্ডারের কাছ থেকে বড়োয়ারের কাছে চলে যায়, এবং বড়োয়ারের কাছে চলে যাওয়ার পরে বড়োয়ার এটার মালিক হয়ে যান। একদিকে তিনি এটা মালিক হয়ে যাচ্ছেন, আরেক দিকে তার উপর একটা অব্লিগেশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। সেই অব্লিগেশনটা কি? বাইন্ডিং টু রিটার্ন ওয়েলথ সিমিলার টু ইট। তিনি যে আইটেমটা নিয়েছেন সিমিলার একটা আইটেম তার উপর রিটার্ন করাটা বাধ্যতামূলক হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। তাহলে দেখেন এখানে তিনটা বিষয়। এক হচ্ছে ট্রান্সফার অফ ওনারশিপ, তার মানে কন্ট্রাক্টের মাধ্যমে ওনারশিপ ট্রান্সফার হয়ে যায়। যেমন আমি যদি কাউকে 10,000 টাকা ধার দিই,
তাহলে ধার দেওয়ার সাথে সাথে যখনই আমি টাকাটা তার কাছে হস্তান্তর করে দিব এবং বড়োয়ার হাতে টাকাটা পেয়ে যাবেন, পাওয়ার সাথে সাথে এই 10,000 টাকার মালিক হচ্ছে বড়োয়ার। তখন আর ওই 10,000 টাকার উপর আমার কোনো মালিকানা নেই। ওই 10,000-এর উপর কিন্তু আমার কোনো মালিকানা নেই। মালিকানা চলে গেছে, এখন মালিক হয়ে গেছে বড়োয়ার। মালিকানার প্রশ্নটা কেন আসছে? মালিকানার প্রশ্নটা আসছে যে যখন মালিক হবে তখন ওই সম্পদটা ডিসপোজ করার অধিকার সৃষ্টি হবে। যেমন আমি যখন তাকে 10,000 টাকা ধার দিয়ে দিলাম, সে হাতে পাওয়ার সাথে সাথে সে এটার মালিক হয়ে গেছে। এখন সেই 10,000 টাকা সে দান করে দিতে পারবে, এই 10,000 টাকা সে কোনো কিছু কিনতে পারবে। এই 10,000 টাকা, যদিও এটা নিষেধ, সে যদি ছিঁড়ে ফেলে দিতে চায় এটাও ফেলে ফেলে দিতে পারবে। এখানে লেন্ডার কিছুই বলতে পারবে না, কারণ সে পজিশন পাওয়ার সাথে সাথে এটার মালিক সে হয়ে গেছে। এখন সে তার যেভাবে ইচ্ছা এইভাবে সে এটাকে ডিসপোজ করতে পারবে, লেন্ডার কোনো কিছুই বলতে পারবে না। তাহলে একটা বৈশিষ্ট্য আমরা পেলাম কন্ট্রাক্টের, যে এখানে কন্ট্রাক্টের মাধ্যমে সাবজেক্ট ম্যাটারের উপর ওনারশিপটা চেঞ্জ হয়ে যায়, লেন্ডার থেকে বড়োয়ারে চলে যায়। 2 নাম্বার বিষয় হচ্ছে ফাঞ্জিবল ওয়েলথ। করদের সাবজেক্ট ম্যাটার অবশ্যই অবশ্যই এবং অলওয়েজ ইট উইল বি ফাঞ্জিবল ওয়েলথ। এখন প্রশ্ন আসে যে ফাঞ্জিবল ওয়েলথটা কি? তো যত ধরনের সম্পদ আছে সকল সম্পদকে 2 ভাগে সাধারণত ভাগ করা হয়, ফাঞ্জিবল ওয়েলথ আর নন ফাঞ্জিবল ওয়েলথ। ফাঞ্জিবল ওয়েলথের অনেক ধরনের সংজ্ঞা আছে, অনেক বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে ওই সকল সম্পদকে ফাঞ্জিবল সম্পদ বলা হয় বা ফাঞ্জিবল ওয়েলথ বলা হয় যেগুলো রিপ্লেস করা যায়, যে সম্পদগুলিকে রিপ্লেস করা যায় এবং ওই রিপ্লেস করার কারণে দামের মধ্যে কোনো পরিবর্তন আসে না। যেমন ধরেন আমি 1 কেজি এই ধরেন 1 কেজি লবণ, 1 কেজি লবণ আমি দিলাম কাউকে, এই ধার দিলাম। অথবা ধরেন আমার কাছে 1 কেজি লবণ আছে একটা কোম্পানির, এবং সেম ওই কোম্পানির যদি 1 কেজি লবণ আমি ইন্টারচেঞ্জ করি, এতে কি দামের কোনো পরিবর্তন হবে? এই জায়গাটায় কিন্তু কোনো দামের পরিবর্তন হবে না। অথবা ধরেন আমি একজনকে 1,000 টাকা দিলাম, এখন আমি যে 1,000 টাকা দিলাম সে এই 1,000 টাকার নোটটা আমাকে না দিয়ে অন্য আরেকটা নোট দিল, অথবা চেঞ্জের মাধ্যমে সে 1,000 টাকা আমাকে পরিশোধ করলো। তো এর মাধ্যমে কি মূল্যের কোনো চেঞ্জ হয়? কোনো চেঞ্জ কিন্তু হয় না। এরকম যত ধরনের রিপ্লেসেবল আইটেম আছে, সেই রিপ্লেসেবল আইটেম এটা আপনার ওজনের মাধ্যমে হইতে পারে। এই রিপ্লেসেবল আইটেম আপনার কোনো একটা স্পেসিফিকেশনের মাধ্যমে হইতে পারে। এই রিপ্লেসেবল আইটেম কোনো একটা বৈশিষ্ট্যের মাধ্যমে হইতে পারে। যেভাবেই হোক, রিপ্লেসেবল আইটেমগুলো হচ্ছে ফাঞ্জিবল ওয়েলথ। দ্বিতীয় হচ্ছে যে সকল আইটেমগুলো পেরিশেবল আইটেম, এই আইটেমগুলো ফাঞ্জিবল আইটেম। আবার যে আইটেমগুলো একবার ব্যবহার করলে এইটার অস্তিত্ব শেষ হয়ে যায়, পরবর্তীতে আর এটা ব্যবহার করার উপযোগিতা থাকে না, এই আইটেমগুলি কিন্তু ফাঞ্জিবল আইটেম। আরেক কথায় যদি আমরা বলি, ফাঞ্জিবল হচ্ছে ওই সমস্ত আইটেম যে আইটেমগুলির অল্টারনেট মার্কেটে আছে, সমাজে আছে। যে আইটেমগুলি ইউনিক, কোনো অল্টারনেট নাই, সেই আইটেমগুলি হচ্ছে নন ফাঞ্জিবল। যেমন ধরেন আপনি একটা গরু, এই গরুটাকে কি আপনি কোনো গরু দিয়ে রিপ্লেস করতে পারবেন? কারণ একবার সেম কোনো গরু কি পাওয়া যাবে? যদি আমি একটা গরুকে আরেকটা গরু দিয়ে রিপ্লেস করি, তাহলে দেখবেন দামের মধ্যে পরিবর্তন চলে আসছে। কারণ কখনোই 2টা গরু সেম হবে না, সিমিলার হবে না, কখনোই সিমিলার হবে না। কোনো না কোনো দিক থেকে দেখবেন 2টার মধ্যে একটা পার্থক্য আছে। অর্থাৎ ইউনিক যত প্রোডাক্ট আছে, ইউনিক যত আইটেম আছে, সব আইটেম হচ্ছে নন ফাঞ্জিবল। আর যে আইটেমগুলি ইউনিক না, একক বৈশিষ্ট্য সম্পন্ন না, বরং সেম অনেক আছে, রিপ্লেস করার মতো অনেক আইটেম আছে, ওইগুলি ফাঞ্জিবল। যেমন আপনি ধরেন প্লাস পয়েন্টের, যদি আমরা আরেকটা উদাহরণ, প্লাস পয়েন্টের একটা টি শার্ট, এইটাকে যদি আপনি চেঞ্জ করে আরেকটা টি শার্ট নেন সেম স্পেসিফিকেশনে, দামের মধ্যে কোনোই পরিবর্তন আসবে না। তো এই জাতীয় আইটেমগুলি হচ্ছে ফাঞ্জিবল আইটেম। তো করদের বিষয়বস্তু সবসময় ফাঞ্জিবল হবে, নন ফাঞ্জিবল হইলে এটা কর্দ হবে না। দেখবেন আমরা অনেক সময় করি কি, আমরা মোটর সাইকেল ধার দিই, 5 দিনের জন্য ধার দিছি, সে 5 দিন ব্যবহার করে ফেরত দিয়ে গেছে। আমরা ওই জায়গাটাতে কিন্তু ধার শব্দ ব্যবহার করছি, কর্দ শব্দ ব্যবহার করছি, কিন্তু শরিয়ার পরিভাষায় এটাকে কিন্তু কর্দ বলা হয় না। কারণ
মোটর সাইকেল যেটা দিছেন এটা কিন্তু ফাঞ্জিবল না। তো ওই জায়গাটাতে আপনার ওইটার আরেকটা সরই টার্ম আছে, আজকে আমরা ওইটা আলোচনা করব না। তো ফাঞ্জিবল হচ্ছে ওই আইটেমগুলো, যে আইটেমগুলো একবার ব্যবহার করার পরে এটার উপযোগিতা শেষ হয়ে যায়, কিন্তু সিমিলার আইটেম মার্কেটে অ্যাভেলেবল। তাহলে আমরা দুইটা বৈশিষ্ট্য বললাম, একটা হচ্ছে ওনারশিপ ট্রান্সফার, দ্বিতীয় হচ্ছে সাবজেক্ট ম্যাটার হবে ফাঞ্জিবল, 3 নাম্বার হচ্ছে সিমিলার আইটেম ফেরত দেওয়াটা আবশ্যক হয়ে যায়। এই তিনটা বৈশিষ্ট্য যদি আহ, পরিপূরণ হয় তখন ওই কন্ট্রাক্টটাকে আমরা কর্ত কন্ট্রাক্ট বলবো, বা কর্ত কন্ট্রাক্টের এই তিনটা বৈশিষ্ট্য আছে, আমাদের এটা মনে রাখতে হবে। আর এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, রিটার্ন দেওয়ার সময় সেম দিবে না সিমিলার দিবে। যদি প্রশ্নের মধ্যে সেম থাকে তাহলে আপনার ধরে নিতে হবে প্রশ্নটা ভুল। 3 নাম্বার, এলিমেন্টস অফ লোন কন্ট্রাক্ট অ্যান্ড ইটস কন্ডিশনস। লোন কন্ট্রাক্টের ক্ষেত্রে রুকনগুলি কি, যে এই আরাকান না থাকলে বা রুকন না থাকলে কন্ট্রাক্টটাই ভ্যালিড হবে না। আর এই কন্ট্রাক্টটা ভ্যালিড হওয়ার জন্য যে সকল কন্ডিশনস গুলি রয়েছে সেইগুলো আমরা এখন পড়ব। 3-এর 1, দেখেন এখানে বলা হচ্ছে যে কন্ট্রাক্ট অফ লোন ইজ কনক্লুডেড থ্রু অফার এন্ড অ্যাকসেপ্টেন্স। এই অফার অ্যাকসেপ্টেন্স এটা হচ্ছে কর্দ কন্ট্রাক্টের এলিমেন্টস বা আরাকান, একেবারে রোকন। শুধু খালি কর্ত কন্ট্রাক্ট না, শরিয়া সম্মত যত ধরনের কন্ট্রাক্ট আছে, কেবল জোয়ালা কন্ট্রাক্ট বাদে এবং ডোনেশন কন্ট্রাক্ট বাদে বাকি সকল কন্ট্রাক্টের ক্ষেত্রেই অফার এবং অ্যাকসেপ্টেন্স আবশ্যক। এই অফার অ্যাকসেপ্টেন্স যদি ডিউলি এক্সিকিউশন না হয় তাহলে ওই কন্ট্রাক্টটা শরিয়া সম্মত হবে না। তাহলে দুইটা কন্ট্রাক্টের ক্ষেত্রে অফার অ্যাকসেপ্টেন্স জরুরি না, একটা হচ্ছে জোয়ালা আর একটা হচ্ছে ডোনেশন কন্ট্রাক্ট। By the use of the words qard and salaf or any other word or egg that conveys the meaning of qard. ওয়ার্ডিংটা কি হবে এইটাও এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কর্দ কন্ট্রাক্ট করার ক্ষেত্রে কর্দ শব্দ ব্যবহার করেও কর্দ কন্ট্রাক্ট করা যাবে, সালাফ শব্দ ব্যবহার করেও কর্দ কন্ট্রাক্ট করা যাবে। সালাফ এবং কর্দ এই দুইটা হচ্ছে সিনোনিম, একই অর্থ। এনি আদার ওয়ার্ড, অর্থাৎ কর্দকে মিন করে এইরকম যে কোনো শব্দ, যেমন অঞ্চল চেঞ্জ হয়ে গেলে অঞ্চল ভিত্তিক বিভিন্ন শব্দ থাকতে পারে, ভাষা চেঞ্জ হয়ে গেলে ভাষা ভিত্তিক শব্দ থাকতে পারে। যেমন আমাদের বাংলাতে আমরা ধার বলে থাকি। তো এরকম মানে কর্ড ট্রানজেকশনকে বোঝায় এরকম যে কোনো শব্দ ব্যবহার করেই কর্ড কন্ট্রাক্ট করা যাবে। ইভেন অ্যাক্ট দ্যাট কনভেজ দ্য মিনিং অফ কর্ড, যে কোনো কাজ, যে কাজটা কর্ড কন্ট্রাক্টকে নির্দেশ করে, মিন করে, এরকম কাজের মাধ্যমেও কিন্তু কর্ড কন্ট্রাক্ট হয়ে যায়। তাহলে আমরা 3-এর 1-এ আহ, দুটা গুরুত্বপূর্ণ বিষয় পেলাম। একটা হচ্ছে কর্ট কন্ট্রাক্ট ভ্যালিড হওয়ার জন্য অফার এবং অ্যাকসেপ্টেন্স দুইটাই থাকতে হবে, এবং ওয়ার্ডিংটা যে কোনো ওয়ার্ডিংই হইতে পারে। 3-এর 2, দ্য লিগাল ক্যাপাসিটি ফর মেকিং ডোনেশন ইজ স্টিপুলেটেড ফর দ্য লেন্ডার। যিনি ধার দিবেন তার লিগাল ক্যাপাসিটিটা হবে মেকিং আ ডোনেশন, আর যিনি ধার নিবেন বড়োয়ার তার লিগাল ক্যাপাসিটি হচ্ছে টু আন্ডারটেক ট্রানজেকশন। তাহলে এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে না? লেন্ডারের জন্য শর্ত হচ্ছে বা লিগাল ক্যাপাসিটি হচ্ছে ডোনেশন করার লিগাল যে ক্যাপাসিটি আছে সেই লিগাল ক্যাপাসিটি তার থাকতে হবে। আর যিনি বড় করবেন তার একটা ট্রানজেকশন করার জন্য যে লিগাল ক্যাপাসিটি থাকতে হয় এই লিগাল ক্যাপাসিটিটা থাকতে হবে। নর্মালি শরিয়ার দিক থেকে লিগাল ক্যাপাসিটি হচ্ছে 3টা। এক হচ্ছে মেজর হইতে হবে, 2 নাম্বার হচ্ছে মেন্টালি সাউন্ড হইতে হবে, 3 নাম্বার হচ্ছে স্বাধীন হইতে হবে। এই 3টা একজন ব্যক্তির জন্য বা ট্রানজেকশন করার ক্ষেত্রে, চুক্তি করার ক্ষেত্রে শরিয়া সম্মত লিগাল ক্যাপাসিটি হচ্ছে এই 3টা। কিন্তু এইখানে এসে দেখেন একটু পার্থক্য করে দিচ্ছে, যে লেন্ডারের লিগাল ক্যাপাসিটি হচ্ছে মেকিং ডোনেশন, এই আর বোরোয়ারেরটা হচ্ছে আন্ডারটেকিং ট্রানজেকশন। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? এই পার্থক্যটা হচ্ছে স্বাধীন হওয়ার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। এটা দুই ক্ষেত্রেই সমান, লেন্ডিং এর ক্ষেত্রেও যা, বোরোয়িং এর ক্ষেত্রেও তা। আরেকটা আমরা কি বলছে, যে আপনার এই মেন্টালি সাউন্ড হইতে হবে, কোনো পাগল বা লোনেটিক ব্যক্তি কোনো ট্রানজেকশন করতে পারেন না। এইটা কর্ট কন্ট্রাক্টের ক্ষেত্রে যে বলা হয়েছে ল্যান্ডিং বোরোয়িং, এই ল্যান্ডারের ক্ষেত্রে এটা এই শর্তটা প্রযোজ্য, এবং বড়োয়ারের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য।
তাহলে দুইটা বিষয় পাইলাম, যে একটা হচ্ছে স্বাধীন হওয়া আর একটা হচ্ছে আপনার এই মেন্টালি সাউন্ড হওয়া। এই দুইটা দুইজনের জন্যই লাগবে। তাহলে আরেকটা তৃতীয় যেটা রয়ে গেছে সেটা হচ্ছে মেজর হওয়া। মেজর হইতে হবে। তার মানে কি, মেজর হইতে হবে মানে হচ্ছে মাইনর কোনো ট্রানজাকশন করতে পারবেন না। এখন এই মাইনরকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডিসক্রিমিনেটিং মাইনর আর একটা হচ্ছে ইনডিসক্রিমিনেটিং মাইনর। মানে মাইনর যারা, তো মেজর মাইনর কখন হবে এটার কিন্তু এটা রাষ্ট্রীয়ভাবে এটার ব্যাখ্যা আছে বা আইন আছে। আবার শরিয়ার দিক থেকেও এটার কিন্তু একটা ব্যাখ্যা বা বৈশিষ্ট্য আছে, কখন একজন ব্যক্তিকে আমরা মেজর বলবো আর কখন তাকে মাইনর বলবো। তো আমরা যাদেরকে মাইনর বলতেছি, এই মাইনরকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইনডিসক্রিমিনেটিং মাইনর আর একটা হচ্ছে ডিসক্রিমিনেটিং মাইনর। ইনডিসক্রিমিনেটিং মাইনর হচ্ছে এমন মাইনর যে নিজের ভালো মন্দের পার্থক্য করতে পারেন না। আর ডিসক্রিমিনেটিং মাইনর হচ্ছে ওই সকল মাইনর যারা নিজেদের ভালো মন্দের পার্থক্য করতে পারে। দেখবেন এই রাস্তায় চলতে ফিরতে অনেক বাচ্চা দেখা যায় যাদের বয়স সর্বোচ্চ গেলে 8 থেকে 10 বছর হবে। এরা বাদাম নিয়ে বেচতেছে, ফুল বেচতেছে, এবং বা বিভিন্ন ব্যবসা করতেছে, রাস্তাঘাটের মধ্যে ফুটপাতে ব্যবসা করতেছে অথবা কোনো দোকানে বসে ব্যবসা বাণিজ্য করতেছে। আপনি তার কাছ থেকে কোনো একটা আইটেম 1 টাকা কমে বা তার নির্ধারিত প্রাইসের সাথে কমে কিন্তু আপনি কিনতে পারবেন না। সে যখন নিজে কিনতে আছে তখনও সে কত দিয়া কিনলে, কিভাবে কিনলে এটা মানে তার জন্য ভালো হবে, এটাও সে বুঝে। এবং সে বিক্রি করার ক্ষেত্রে কিভাবে বিক্রি করলে তার জন্য বেনিফিশিয়াল হবে, এটাও সে কিন্তু বুঝে। আবার সেম দেখবেন একই বয়সের অন্যান্য আরো অনেক বাচ্চা আছে যাদেরকে আপনি দোকানে একটা জিনিস লিখে দিয়ে বলে দিবেন তুমি এটা কিনে নিয়ে আসো, সে কিন্তু কিনতে পারবে না, বা কিনতে গেলে দেখবেন যে একটা ঝামেলা পাকায় দিছে। তো এই যে যে একই বয়সী দুইটা বাচ্চা, একটা বাচ্চা দিব্যি সে ব্যবসা বাণিজ্য করতেছে, ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে, সেম আরেকজন বাচ্চা একই বয়সের, সে কোনো কিছুই করতে পারতেছে না। রাস্তায় বের হইলে বাবার সাথে মায়ের সাথে বের হচ্ছে, রাস্তা পার হইলে তাদের হাত ধরে পার হচ্ছে, স্কুলে যাইতেছে তাকে নিয়ে যাচ্ছে, তার সবগুলো কিছু ভালো মন্দ পার্থক্য তার মা বাবা করে দিচ্ছে। তো এই যে দুইজনেই কিন্তু মাইনর, কিন্তু দুইজনের মধ্যে পার্থক্য আছে না? এই পার্থক্যের উপর ভিত্তি করে যে বাচ্চাটা নিজের ভালো মন্দ নিজে ঠিক করে চলতে পারে তাকে শরিয়াতে বলা হচ্ছে ডিসক্রিমিনেটিং মাইনর। আর যে ভালো মন্দ পার্থক্য করতে পারে না তাকে বলা হচ্ছে ইনডিসক্রিমিনেটিং মাইনর। এখন শরিয়া বলতেছে এই যে ডিসক্রিমিনেটিং মাইনর, এই ব্যক্তি ট্রানজেকশন করতে পারবে, কোনো কিছু কিনতে পারবে, কোনো কিছু বিক্রি করতে পারবে। অর্থাৎ যে কাজটা করলে তার নিজের বেনিফিট হবে, এই নিজের জন্য বেনিফিটের যে কোনো কাজ সে করতে পারবে। এখন একজন বড়োয়ারের এই লিগ্যাল ক্যাপাসিটিটা থাকতে হবে। তার মানে কি, ডিসক্রিমিনেটিং মাইনর যারা আছে তারা বড় করতে পারবে, এরা কিন্তু বড় করতে পারবে, মানে যে কোনো সময় কারো কাছ থেকে যদি ধার নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে সে ধার নিতে পারবে। কিন্তু ল্যান্ডারের ক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে মেকিং ডোনেশন। এখন ডোনেশনের ক্ষেত্রে শরিয়ার শর্ত হচ্ছে মাইনর যে প্রকারেরই হোক, ডিসক্রিমিনেটিং হোক ইনডিসক্রিমিনেটিং হোক, সে ডোনেশন করতে পারবে না। তার মানে ডিসক্রিমিনেটিং মাইনরও ডোনেশন করতে পারবে না, ইনডিসক্রিমিনেটিং মাইনরও ডোনেশন করতে পারবে না। ডোনেশন করতে গেলে অলওয়েজ মেজর হইতে হবে। তাহলে এখানে পার্থক্য হয়ে গেল, যিনি লেন্ডার হবেন তাকে মেজর হইতে হবে, মানে সাবালক হইতে হবে, সুস্থ মস্তিষ্কের হইতে হবে, পাগল হইলে হবে না, এবং স্বাধীন হইতে হবে, কোনো দাস বা পরাধীন ব্যক্তি এই লেন্ডিং করতে পারবে না। আর বরোয়িং এর ক্ষেত্রে একটা জায়গায় একটু ব্যতিক্রম আছে, যে মেজর এখানে মাইনরও এই ট্রানজেকশনটা বা বরোয়িংটা করতে পারবে না। আমার মনে হয় যে আমি 3-এর 2 আর 3-এর 3 দুইটার পার্থক্যটা তুলে ধরতে পেরেছি। এখানে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, এই যে আহ, আমরা 2 আর 3 পড়লাম? আচ্ছা, আমরা 3-এর 4-এ দেখি, ইট ইজ স্টিপুলেটেড ফর দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য কন্ট্রাক্ট দ্যাট ইট বি নোন ফাঞ্জিবল অ্যান্ড মার্কেটেবল ওয়েলথ। আমরা সংজ্ঞার মধ্যে এই বিষয়টা আসলে পড়ে আসছি, বিষয়টাকে আবার রিপিটেশন করা হয়েছে, আবার ক্লিয়ার করা হচ্ছে যে করদের সাবজেক্ট ম্যাটারটা অবশ্যই ফাঞ্জিবল হবে এবং নির্দিষ্ট ফাঞ্জিবল হবে, মার্কেটেবল ওয়েলথ হবে। অর্থাৎ রিপ্লেস করার যাতে সুযোগ থাকে। কারণ আমি যাকে লেন্ডিং করলাম, ধার দিলাম,
যখন ফেরত দিতে হবে তখন সে যদি মার্কেট থেকে এটা অ্যাকোয়ার করতে না পারে তাহলে সে ফেরত দিবে কিভাবে? এই জন্য যে পণ্যটা ধার দেওয়া হবে বা যে আইটেম ধার দেওয়া হবে এটা মার্কেটেবল হইতে হবে। এই 3-4-কে আরেকটু ব্যাখ্যা করা হয়েছে। 3-4-এর 1-এর মধ্যে দ্য বোরোয়ার কামস টু ওন দ্য সাবজেক্ট ম্যাটার of the court through possession and he becomes liable for a similar subject matter। আমরা সংজ্ঞার মধ্যে কিন্তু এই বিষয়টা আলোচনা করেছি যে কর্দের সাবজেক্ট ম্যাটারটা কর্দ কন্ট্রাক্ট করার পরে যখন হ্যান্ডওভার হয়ে যাবে, হ্যান্ডওভার হয়ে যাওয়ার পরে বড়োয়ার যখনই পজেশন বা দখল পেয়ে যাবেন সাথে সাথে তিনি এটার মালিক হয়ে যাবেন। এবং মালিক হওয়ার সাথে সাথে একদিকে যেমন তার ডিসপোজ করার অধিকার সৃষ্টি হবে, অপরদিকে তার উপর এইটা রিপেমেন্ট করার অব্লিগেশনটাও ক্রিয়েট হবে। 3-4-2 এখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন রুল ইজ দ্য রিটার্ন অফ এন আইটেম সিমিলার টু দ্য লোন অ্যামাউন্ট এট দ্য প্লেস ওয়ার ইট ওয়াজ ডেলিভার্ড। এইটা হচ্ছে শরিয়ার একেবারে জেনারেল প্রিন্সিপল যে ধার দেওয়া নেওয়ার ক্ষেত্রে করদের ক্ষেত্রে বড়োয়ার যে জায়গা থেকে বড় করবেন বা হ্যান্ডওভার নেবেন যখন তিনি ফেরত দিবেন ওই জায়গায় তিনি ফেরত দিবেন। এটা হচ্ছে জেনারেল প্রিন্সিপল যে যদি কর্জ কন্ট্রাক্ট করার সময় ফেরত কোথায় দিবে এই বিষয়ে কোনো আলোচনা করা না হয়ে থাকে সেই ক্ষেত্রে এই বিধানটা প্রযোজ্য হবে। অর্থাৎ যেখান থেকে তিনি নিয়েছেন সেখানে তিনি ফেরত দেবেন। যেমন কারো দোকান থেকে তিনি যদি ধার নিয়ে থাকেন তাহলে দোকানে ফেরত দিবেন, বাড়ি থেকে যদি ধার নিয়ে থাকেন তাহলে বাড়িতে ফেরত দিবেন। এরকম আর কি, মানে যেখান থেকে ফেরত মানে ধার নিবেন সেইখানেই তিনি ফেরত দিবেন যদি কন্ট্রাক্টে কোনো কিছু বলা না থাকে। আর যদি কন্ট্রাক্টে বলা থাকে, যেমন ধার দেওয়ার সময় একজনের দোকান থেকে ধার দিচ্ছে, দেওয়ার সময় বললো যে ভাই আপনি আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দিন, যে যখন দিবেন তখন আপনি আমার অ্যাকাউন্টে জমা দিয়ে যাবেন, আপনি আমার অ্যাকাউন্টটা নিয়ে যান। তাহলে সে যখন টাকা ফেরত দেওয়ার কথা ওই সময় সে তার অ্যাকাউন্টে জমা দিতে পারবে। কিন্তু এইরকম কোনো কিছু বলা না থাকলে তখন তার দোকানে গিয়ে ফেরত দিতে হবে। আমরা এখানে 3-1, 3-2, 3-3 এবং 3-4 এই জায়গায় একটা কর্থ কন্ট্রাক্টের যে আরাকানগুলি আছে, এলিমেন্টস গুলি আছে সেইগুলি এবং যে কন্ডিশন গুলি ফুলফিল করতে হবে সেইগুলি আমরা পড়লাম। কর্থ কন্ট্রাক্টের মধ্যে বা এই স্ট্যান্ডার্ডের মধ্যে প্রত্যেকটা বিষয়ই গুরুত্বপূর্ণ, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, এই জন্য আমরা কোনোটাকেই ইম্পর্টেন্স দিয়ে বলছি না। 4 নাম্বার, দ্য রুলস ফর এক্সেস বেনিফিট স্টিপুলেটেড ইন দ্য কর্থ কন্ট্রাক্ট। কর্থ কন্ট্রাক্ট করার সময় আলোচনার মাধ্যমে যদি এক্সেস কোনো বেনিফিট ঠিক করা হয় সেই ক্ষেত্রে শরিয়ার বিধানটা কি? 4-1, দ্য স্টিপুলেশন অফ এন অ্যাক্সেস ফর দ্য লেন্ডার ইজ লোন ইজ প্রহিবিটেড। এটা হচ্ছে একেবারে জেনারেল এবং স্বতঃসিদ্ধ প্রিন্সিপল। ধার দেওয়ার সময় যদি কোনো অ্যাক্সেস বেনিফিট কন্ট্রাক্টে ঠিক করে নেওয়া হয়, নির্ধারণ করে নেওয়া হয়, তাহলে এটা শরিয়াতে নিষিদ্ধ। শুধু খালি শরিয়াতে নিষিদ্ধই না, এটা এত কঠোর নিষেধাজ্ঞা যে এই ক্ষেত্রে কোরআন শরীফে সরাসরি যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। যে অ্যাক্সেস বেনিফিট করদের মাধ্যমে যে অ্যাক্সেস বেনিফিট নেওয়া হয় এটা কোরআন শরীফের সূরা বাকারার 275 থেকে 278 নম্বর আয়াতে এখানে সরাসরি সুদ বলা হয়েছে। এবং এই সুদ যারা না ছাড়তে পারবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তোমরা ফাইল ফাইল নাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে তোমরা যদি ছাড়তে না পারো। এর আগের আয়াতে বলা হয়েছে ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, মানুষের কাছে তোমরা যা সুদ পাও তা তোমরা ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। পরের আয়াতে বলা বলা হয়েছে যে তোমরা যদি এটা ছাড়তে না পারো তাহলে ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমরা আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, জান্নাতে আমাদেরকে থাকতে দিয়েছিলেন এবং আমাদের একটা ভুলের কারণে আমরা দুনিয়াতে এসেছি। দুনিয়াটা এসেছি আমরা কিন্তু ভুল যে করেছি এবং সেইখান থেকে যে আমরা সংশোধন হয়ে আল্লাহর পথে ফিরে আসছি, আল্লাহর বিধানে ফিরে আসছি, এইটা প্রুফ করার জন্য। যে এইখান থেকে আমাদেরকে প্রুফ করে আমাদের আলটিমেট গোল হচ্ছে জান্নাত। এখন কেউ যদি আল্লাহর নির্দেশ অমান্য করে সুদ গ্রহণ করে সুদের সাথে সম্পৃক্ত থাকে সেই ক্ষেত্রে তাকে বলা হয়েছে তুমি জান্নাতে যেতে হলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করতে হবে, সেই যুদ্ধে জয়ী হতে হবে, তারপরে জান্নাতে যেতে হবে, যেটা কোনোদিনই সম্ভব না, কারণ এটা হচ্ছে একটা অসম যুদ্ধ। তার মানে এই সুদ ছাড়ার কোনো বিকল্প কিন্তু নাই। তো
তো সুদের ক্ষেত্রে সোজা বলা হয়েছে স্টিপুলেশন অফ এন অ্যাক্সেস ফর দ্য লেন্ডার ইন লোন ইজ প্রহিবিটেড অ্যান্ড ইট অ্যামাউন্টস টু রিবা। সুদ, যারা অতিরিক্ত সুবিধা নিবে এই অতিরিক্ত সুবিধাটা সুদ হিসাবে পরিগণিত হবে। ওয়েদার দ্য অ্যাক্সেস ইন রিটার্ন ইন টার্মস অফ কোয়ালিটি, এই যে অ্যাক্সেস বেনিফিট, এই অ্যাক্সেস বেনিফিটটা এটা কোয়ালিটির দিক থেকে অ্যাক্সেস হতে পারে। যেমন কোয়ালিটির দিক থেকে অ্যাক্সেস মানে হচ্ছে, যেমন আপনি ধরেন কাউকে 1 কেজি মিনিকেট চাল দিলেন, আর দেওয়ার সময় শর্তও করে দিলেন যে তুমি যখন ফেরত দিবা তখন আমাকে চিনি গুঁড়া চাল ফেরত দিবা 1 কেজি। 1 কেজি ফেরত নিলেন, দিলেন মিনিকেট, নিলেন চিনি গুঁড়া। তো দুইটার তো কোয়ালিটিতে পার্থক্য আছে। মিনিকেটের দাম সর্বোচ্চ গেলে 80-85 টাকা, এর চেয়ে বেশি না। আর চিনি গুঁড়া চালের দাম সর্বনিম্ন 150 টাকা, এর চেয়ে বেশি আছে 170, 80, 90 টাকা 1 কেজি। তার মানে এখানে মিনিকেট চাল 2 কেজি দিয়ে 1 কেজি চিনি গুঁড়া চাল পাওয়া যাবে, বা 1 কেজি চিনি গুঁড়া চালের বিপরীতে 2 কেজি মিনিকেট চাল পাওয়া যায়। তার মানে কোয়ালিটিতে পার্থক্য হয়ে গেল। এই কোয়ালিটিতে পার্থক্য যদি করা হয় তাহলে এটাও সুদ। যদি কোয়ান্টিটিতে পার্থক্য করা হয় এটাও সুদ। কোয়ান্টিটিতে যেমন আমি 1 কেজি দিলাম, নেওয়ার সময় 1.5 কেজি নিলাম, আধা 1 কেজি বেশি নিলাম, এটাও সুদ। ওয়েদার দ্য অ্যাক্সেস ইজ এ টানজিবল থিং, যদি এই অ্যাক্সেস বেনিফিটটা কোনো একটা টানজিবল আইটেম হয় তাহলেও এটা সুদ হবে। যেমন আপনি এই দিলাম, আমরা ধরেন 5,000 টাকা ধার দিলাম, দিয়া তার কাছ থেকে আমি 2 কেজি পেয়ারা নিয়ে নিলাম, তাহলে এটাও সুদ হবে যদি আমি ফর দ্য সেক অফ কর্জ নিয়ে থাকি। আর যদি এটা একটা বেনিফিট হয় তাহলেও সুদ হবে। যেমন আমি কাউকে 5,000 টাকা ধার দিলাম, দিয়া বললাম যে ভাই তোমার যে মোটর সাইকেলটা আছে তুমি একটু মোটর সাইকেলটা দিও, আমার 2টা দিন একটু মোটর সাইকেলটা দরকার। তো সে কিন্তু কখনোই আপনাকে কোনোদিনই মোটর সাইকেল দেয় না, কিন্তু ধার দেওয়ার কারণে আপনাকে মোটর সাইকেলটা 2 দিন ব্যবহার করতে দিল। তো এই যে ব্যবহার করতে দিল ধার দেওয়ার কারণে, এটাও সুদ। ওয়েদার দ্য অ্যাক্সেস ইজ স্টিপুলেটেড এট দ্য টাইম অফ কন্ট্রাক্ট, এই যে অ্যাক্সেস বেনিফিট গুলির কথা বলা হলো কোয়ালিটির দিক থেকে, কোয়ান্টিটির দিক থেকে, অ্যাজ এ টানজিবল থিং অর অ্যাজ এ বেনিফিট, এই বিষয়গুলো কন্ট্রাক্ট করার সময় যদি নির্ধারণ করা হয়ে থাকে, কন্ট্রাক্টে যদি বলা থাকে, স্টিপুলেশন করা থাকে, তাহলেও এটা নিষিদ্ধ। ওয়াইল ডিটারমাইনিং দ্য পিরিয়ড অফ ডিলে, অথবা যদি এরকম হয় যে আমি আমি কাউকে 5,000 টাকা ধার দিলাম 1 সপ্তাহের জন্য, 1 সপ্তাহ পরে সে আমাকে ফেরত দিবে। 1 সপ্তাহ পরে যখন আমি ক্লেম করলাম তখন সে বলল যে ভাই আমি তো ম্যানেজ করতে পারি নাই, আমাকে আরো 5টা দিন সময় দিতে হবে। তখন আমি তারে বললাম যে ভাই 5টা দিন আমি সময় দিতে পারি, তাহলে তুমি কিন্তু আমাকে কিছু বেনিফিট দিতে হবে। কি বেনিফিট? এটা আমি বলে দিলাম টাকায় অথবা অন্য কোনো আইটেমে। তাহলে এই যে ফর মানে ডিটারমাইনিং দ্য পিরিয়ড অফ ডিলে, আমি যে অতিরিক্ত তাকে ডিলে পিরিয়ড দিচ্ছি, এই সময়ও যদি আমি তাকে অতিরিক্ত দেওয়ার কথা বলি তাহলে ওষুধ। অথবা এই যে ফর স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন মিনস হচ্ছে রিপেমেন্ট আর কি, ডিউরিং দ্য পিরিয়ড অফ ডিলে। অথবা এই যে আমি ধরেন 1 সপ্তাহ সময় তাকে দিলাম যে 1 সপ্তাহ আহ মধ্যে কিন্তু তুমি আমার টাকাটা, বা 1 সপ্তাহ পরে তুমি আমার টাকাটা কিন্তু ফেরত দিয়ে দিবে 1 সপ্তাহের মধ্যে। তো এই যে একটা সপ্তাহ টাইম আমি দিলাম, এই 1 সপ্তাহ সময়ে যদি আমি তার কাছ থেকে ফর দ্য সেক অফ কর্জ কোনো সুবিধা নেই, সেটাও সুদ। অ্যান্ড ফার্দার ওয়েদার দ্য স্টিপুলেশন ইজ ইন রাইটিং, এই যে শর্ত, যে শর্তটা অ্যাক্সেস বেনিফিট দেওয়ার জন্য করা হয়েছে, এই শর্তরা যদি লিখিত আকারে থাকে তাহলেও সুদ। অথবা যদি পার্ট অফ কাস্টমারি প্র্যাকটিস, এটা যদি ট্রেডিশনের অংশ হয় তাহলে এটা সুদ হবে। তাহলে দেখেন মানে কতগুলি বিষয় এখানে বলা হয়েছে। কন্ট্রাক্ট করার সময় যদি স্টিপুলেশন করা হয়, স্টিপুলেশন মানে শর্তারোপ করা হয়, তাহলেও সুদ। যখন অতিরিক্ত সময় দেওয়ার মানে টাকা পরিশোধের জন্য অতিরিক্ত সময় দেওয়ার ক্ষেত্রে করা হয় তখনও সুদ। যে সময়টা তাকে দেওয়া হয়েছে এই সময়ের মধ্যেও যদি নেওয়া হয় তাহলেও সুদ। এটা যদি লিখিত থাকে সেই ক্ষেত্রেও এটা সুদ হবে। ট্রেডিশনের অংশ যদি হয়, যেটা আরবিতে উর্ফ বলা হয়, এই উর্ফের অংশ যদি হয় বা কাস্টমারি প্র্যাকটিসের অংশ যদি হয় তাহলেও এটা সুদ হবে। 4-2, it is permissible to stipulate the satisfaction of court at a place other than that where the loan was made, এটা আমরা একটু আগে আলোচনা করছি
যে যদি কোনো কিছু বলা না থাকে তাহলে যেখান থেকে তিনি ধার নিবেন সেইখানেই তিনি টাকাটা ফেরত দিবেন বা ধারকৃত আইটেম ফেরত দিবেন। আর যদি চুক্তিতে ভিন্ন কিছু বলা থাকে তাহলে অ্যাজ পার কন্ট্রাক্ট তিনি সেটা রিপেমেন্ট করবেন। যেমন এখানে বলা হয়েছে, ইট ইজ পারমিসিবল টু স্টিপুলেট দ্য স্যাটিসফ্যাকশন অফ কর্ড, করদের সাবজেক্ট ম্যাটার ফেরত দেওয়া এট আ প্লেস আদার দেন ওয়ার দ্য লোন ওয়াজ মেড, যেখান থেকে তিনি নিয়েছিলেন সেই জায়গা ভিন্ন অন্য কোনো জায়গায়। যদি অন্য জায়গায় ফেরত দেওয়ার কথা বলা থাকে তাহলে ওই অনুযায়ী তিনি ফেরত দিবেন, এটাও পারমিজিবল। যেটা আমরা শুরুতে বলেছিলাম যে যদি ল্যান্ডার বলেন যে আমি আপনি যখন ফেরত দিবেন তখন আপনি আমার এই অ্যাকাউন্টে জমা দিয়ে দিবেন, তাহলে তিনি অ্যাকাউন্টে জমা দিলেও এটা জায়েজ হবে। অথবা সে যদি বলে যে ভাই যখন ফেরত দিবেন তখন আপনি আমার বাড়িতে যায় দিয়ে আসবেন, তাহলে বাড়িতে যায় দিয়ে আসবে। এই 4 নাম্বারে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এইবার আমরা 5 পড়ছি, রুলস ফর এক্সেস বেনিফিট নট স্টিপুলেটেড ইন দ্য কন্ট্রাক্ট। এই যে আমরা এক্সেস বেনিফিটের কথা 4 নাম্বারে পড়ে আসলাম, বিভিন্ন ধরনের এক্সেস বেনিফিট। এই এক্সেস বেনিফিটটা যদি কন্ট্রাক্ট করার সময় উল্লেখ না থাকে, পরবর্তীতে যদি এই এক্সেস বেনিফিটটা দেওয়া নেওয়া হয়, কন্ট্রাক্ট করার সময় দুই পক্ষে কেউ লেন্ডার বা বড়োয়ার কেউই এই এক্সেস বেনিফিটের কথা বলেন নাই, অথবা কন্ট্রাক্টেও এই বিষয়ে কোনো কিছু উল্লেখ নেই। এখন এই অবস্থায় যদি এই অ্যাক্সেস বেনিফিটটা আদান প্রদান হয় তাহলে কি হবে? 5-1, ইট ইজ নট পারমিসিবল টু দ্য borrower টু অফার tangible property or extend a benefit to the lender during the period of court when this is done for the sake of court। দেখেন আমরা একটু আগেও এই কথাটা বলার চেষ্টা করেছি। আপনি ধার দেয়া নেয়ার পরে বা লেন্ডিং বরোয়িং কন্ট্রাক্ট করার পরে ডেফারাল টাইম চলাকালীন সময়ে যদি কোনো সুবিধা গ্রহণ করা হয়, যে সুবিধাটার মূল হচ্ছে করদের খাতিরেই ওই অ্যাক্সেস বেনিফিটটা হয়েছে। আমরা মোটর সাইকেল ব্যবহার করার একটা উদাহরণ তখন দিয়েছিলাম। এখন এই অ্যাক্সেস বেনিফিটটা যদি যেভাবেই হোক, যদি এইটা ফর দ্য সেক অফ কর্দ হয় তাহলে এটা হারাম, এটা আর জায়েজ হওয়ার কোনো সুযোগ নেই। যেমন ধরেন উদাহরণস্বরূপ আমরা যদি বলি, আপনার ধরেন এই আমি কারো কাছ থেকে মানে ধরেন আমি কারো কাছ থেকে কিছু টাকা পয়সা ধার নিলাম। ধার নেওয়ার পরে আমার অভ্যাস হচ্ছে যে আমি কোনোদিন কেউ যদি আপনার কোনো কিছু চাইলেও আমি কিছু দেই না, এটাই আমার অভ্যাস। আমার কাছ থেকে কোনো কিছু কেউ নিতে পারে না। ওই যে সমাজের মধ্যে কিপটা বলে না, যে এর কাছ থেকে কোনো কিছু বের করা যায় না, ধরেন এই প্রকৃতির একজন মানুষ আমি। এখন এই যে একজনের কাছ থেকে আমি ধার নিলাম 10,000 বা 50,000 টাকা, ধার নেওয়ার পরে ওই ব্যক্তির বাচ্চার জন্মদিনের কথা আমি শুনলাম ধরেন ফেসবুকের মধ্যে, যে ফেসবুকে আসছে যে অমুকের বাচ্চার জন্মদিন, একটা গিফট নিয়ে আমি হাজির হয়ে গেলাম তার বাচ্চার জন্মদিনে। দেখেন, সে বিয়েতে বা কোনো একটা অনুষ্ঠানে দাওয়াত করলেও কোনোদিন যায় না, কার্ড দিয়ে দিলেও যায় না, কিন্তু এই যে 50,000 টাকা তার কাছ থেকে আমি 1 মাসের জন্য ধার নিছি, এই ধার নেওয়ার পরে এই 1 মাসের মধ্যে তার ছেলের জন্মদিন পড়ছে, দাওয়াতও দেয় নাই, ফেসবুকে দেখছি, দেখে একটা বার্থডে কেক নিয়ে আমি তার বাচ্চার জন্মদিনে হাজির হয়ে গেছি। তাহলে দেখেন, এই যে জন্মদিনে কেকটা আমি নিয়ে গেছি, কেন নিয়ে গেছি? ওই যে তার কাছ থেকে আমি 50,000 টাকা হাওলাত নিছি 1 মাসের জন্য, এই জন্য নিয়ে গেছি। এই বাচ্চার জন্মদিনে যে কেকটা নিয়ে গেলাম এটাও হারাম, এটা সুদ। এখন যদি এটা এরকম হয় যে আমার পূর্ব থেকে মানে সবসময় আমার অভ্যাসই হচ্ছে আমি কারো কোনো উপলক্ষ শুনলে তার উপলক্ষে কিছু না কিছু নিয়ে উপস্থিত থাকার চেষ্টা করি, বা কেউ দাওয়াত করলে তার দাওয়াতে আমি সবসময় অংশগ্রহণ করার চেষ্টা করি, এটা আমার একবার হ্যাবিট, অভ্যাস। সেই ক্ষেত্রে যদি আমি কারো কাছ থেকে কর নেওয়ার পরেও এই কাজগুলি করি তখন এটা কোনো অপরাধ হবে না, এটা হারাম হবে না। কিন্তু যদি কোনো সময়ই করি না, ধার নেওয়ার কারণে আমি এই কাজটা করতেছি, তাহলে এটা হারাম হয়ে যাবে। এই কথাটাই এখানে বলছি, ইট ইজ নট পারমিসিবল টু দ্য borrower টু অফার টানজিবল প্রপার্টি। এটা টানজিবল প্রপার্টি
অথবা কোনো একটা বেনিফিট যদি লেন্ডারকে দেওয়া হয়, কেন দেওয়া হয়? ফর দ্য সেক অফ কর্ড, কর্ড নিছি এই কারণে দিচ্ছি লেন্ডারকে, তাহলে এটা হারাম, নট পারমিজিবল। আনলেস গিভিং সাচ বেনিফিট ইজ এ প্র্যাকটিস কন্টিনিউইং অ্যামং দ্য পার্টিস ফ্রম দ্য টাইম প্রায়র টু দ্য কন্ট্রাক্ট অফ কর্ড। কিন্তু এটা যদি আপনার ধরেন তার আগে থেকে এরকম অভ্যাস থেকে থাকে এবং পরবর্তীতে সে যদি তার অভ্যাসের অংশ হিসাবে করে, সেই ক্ষেত্রে কোনো আপত্তি নেই, এটা হইতে পারে। 5-2 এই জায়গাটাতে সুন্দর একটা কথা বলছে, অ্যান এক্সেস ওভার কোর্ট ইজ পারমিজিবল। এই যে আমরা এক্সেস বেনিফিটের কথা বলেছি, পড়েছি, 4-এর মধ্যে পড়েছি, 5-এ পড়েছি, এই সব ধরনের বেনিফিটই দেওয়া যায়। আগে দেখেন যা পড়ছি সব জায়গায় বলছে হারাম, 5-2 এসে বলতেছে জায়েজ, এইটা দেওয়া যাবে। যেমন আমি কারো কাছ থেকে 500 টাকা নিলাম, ফেরত দেওয়ার সময় 600 টাকা ফেরত দিলাম, এই যে 100 টাকা বেশি দিলাম, এটা জায়েজ। দেখেন, জায়েজ, কিন্তু শর্ত আছে, ইন টার্মস অফ কোয়ান্টিটি অর কোয়ালিটি। যেমন আমি 500 নিয়ে 600 দিলাম, এটাও জায়েজ। আমি 1 কেজি মিনিকেট চাল নিয়ে এই 1 কেজি কালো জিরা চাল ফেরত দিলাম, এটাও জায়েজ। শর্ত আছে। শর্তটা কি? শর্ত হচ্ছে এই যে আরো দেখেন অফারিং এ টানজিবল প্রপার্টি, এটাও জায়েজ, এক্সটেন্ডিং বেনিফিট, এটাও জায়েজ। শর্তটা হচ্ছে এট দ্য টাইম অফ স্যাটিসফ্যাকশন, এই যে টাকাটা আমি দিব বা বেনিফিটটা তাকে আমি দিব, এইটা হইতে হবে দেওয়ার সময়, পরিশোধের সময়, লোনের টাকা পরিশোধ করার সময়, বা লোন প্রোডাক্ট বা লোন আইটেম পরিশোধ করার সময় যদি এক্সেস বেনিফিটটা দেয়, তাহলে এটা জায়েজ, একটা শর্ত। 2 নাম্বার শর্ত হচ্ছে ওয়াইন ইট ইজ নট স্টিপুলেটেড, এই যে এক্সেস বেনিফিটটা দিচ্ছি, এইটা যদি পূর্ব আলোচনার অংশ না হয়, কন্ট্রাক্টের অংশ যদি না হয়, তাহলে জায়েজ। 3 নাম্বার শর্ত হচ্ছে এখানে একটা নট আছে, ইজ নট আ পার্ট অফ কাস্টম, যদি ট্রেডিশনের অংশ না হয় বা কাস্টমারি প্র্যাকটিসের অংশ না হয়, তাহলে দেখেন 3টা শর্ত পরিপালন সাপেক্ষে অতিরিক্ত সুবিধা দেওয়া জায়েজ। এক হচ্ছে অতিরিক্ত অংশটা দিতে হবে যখন লোনের টাকাটা পরিশোধ হবে ওই সময়। 2 নাম্বার হচ্ছে এই বিষয়ে কোনো আলাপ আলোচনা, কোনো শর্ত কন্ট্রাক্টের মধ্যে থাকতে পারবে না। 3 নাম্বার হচ্ছে এই রকম কোনো রেওয়াজ ও সমাজের মধ্যে যদি না থাকে, তাহলে এটা জায়েজ। যেমন আপনি কারো কাছ থেকে বা ধরেন আমি কারো কাছ থেকে 10,000 টাকা হাওলাত নিলাম, যখন দিলাম তখন আমি খুশি হয়ে যে সে 10,000 টাকা দেওয়াতে আমার অনেক বড় উপকার হয়েছে, খুশি হয়ে আমি তারে 500 টাকা সাথে ধরাই দিলাম, এটা জায়েজ। যেমন এই যে দেখেন সাবজেক্ট ম্যাটার অফ কর বিং ক্যাশ অর কাইন্ড, টাকাই হোক অথবা বস্তুতেই হোক, যেভাবেই হোক, যদি এই 3টা শর্ত পরিপালন সাপেক্ষে হয় তাহলে জায়েজ এক্সেস বেনিফিট। এই জায়গাটা আপনাদের ক্লিয়ার কিনা? কারণ এটা একবারে মানে আমরা যা জানি তার বিপরীত একটা বিষয় এখানে বলা হয়েছে। আরেকদিন ভাই, এইটা কি আসলে ধরেন আমি ঋণটা যখন ওনাকে শোধ করে দিব সেই সময় এবং তার পরবর্তীতে হতে পারে, তার আগে তো হবে না না, যদি। হ্যাঁ হ্যাঁ, দেওয়ার পরে হইতে হবে, মানে আপনি যখন টাকা পরিশোধ করার সময় সুবিধাটা দিবেন, তার মানে এখানে আপনি কিন্তু করদের খাতিরে দিচ্ছেন না, মানে আপনার প্রতি তার সুধারণা তৈরি হবে, আপনার প্রতি তার কোনো একটা সফট কর্নার তৈরি হবে, এই কারণে কিন্তু আপনি দিচ্ছেন না, আপনি বরং খুশি হয়েই তখন দিচ্ছেন। কিন্তু ডেফারাল সময়ে যদি দেওয়া হয় তখন এটা করদের খাতিরে দেওয়া হচ্ছে, এটা কিন্তু আপনার মানে কনসিডার করার সুযোগ আছে, মনে করার সুযোগ আছে। তোমার ফারুক ভাই, আরো কোনো কনফিউশন না আছে? না, ঠিক আছে। জি, থ্যাংক জি। ইউ। এইবার দেখেন আমরা 6 নাম্বারটা পড়ি, স্টিপুলেশন অফ এ পিরিয়ড ইন এ কর্ড। কর্ডদের কন্ট্রাক্ট করার সময় যদি টাইম ফ্রেম ঠিক করা হয়, সেই ক্ষেত্রে শরিয়ার বিধান। এখানে দেখেন শুরুতেই বলা হয়েছে যে কর্দে যদি সময় নির্ধারণ করা হয় তাহলে এটা জায়েজ, আর যদি সময় নির্ধারণ করা না হয় তাইলেও কিন্তু জায়েজ। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে কর্দে যদি সময় নির্ধারণ করা না হয় তাহলে লেন্ডার যখনই চাইবেন তখনই তার টাকা বা তার পাওনা ফেরত দিতে হবে, যদি কোনো ধরনের সময় নির্ধারণ করা না হয়। যেমন ধরেন আমার কাছে কেউ 5,000 টাকা চাইলো, আমি তাকে 5,000 টাকা দিয়ে দিলাম। এখন
কোনো সময় যদি নির্ধারণ করে না থাকি, তাহলে যেদিন চাইবো তখনই দিয়ে দিতে হবে। যেমন আমি পরের দিনে চাইতে পারি তার কাছে যে ভাই তোমার যে গতকাল টাকা দিছিলাম, আমার যে টাকাটা একটু ফেরত দিয়ে দাও। তার কিন্তু তখনই ফেরত দিতে সে বাধ্য, যদি সময় নির্ধারণ করে না থাকে। আর যদি সময় নির্ধারণ করে হয়, তাহলে আন্ডার নো অব্লিগেশন টু রিটার্ন, সেই ক্ষেত্রে প্রায়র টু দ্য টার্মিনেশন অফ দ্য পিরিয়ড, ওই সময় শেষ হওয়ার আগে বড়ুয়ারের উপরও টাকা ফেরত দেওয়ার কোনো বাধ্যবাধকতা নাই, এবং ল্যান্ডারেরও চাওয়ার কোনো অধিকার নাই। মানে সময় যদি নির্ধারণ করে কর দেওয়া হয়, যেমন আমি ধরেন কারো কাছ থেকে 1 লাখ টাকা ধার নিলাম 1 মাসের জন্য। এখন এই 1 মাস যার কাছ থেকে টাকা ধার নিছি সে আর আমার কাছে চাইতে পারবে না, আর আমারও তাকে এই 1 মাসের সময় শেষ হওয়ার আগে দেওয়ার কোনো বাধ্যবাধকতা আমার উপর নাই। 7 নম্বর, স্টিপুলেশন অফ এ কন্ট্রাক্ট ইন কোর্ট। এটা আসলে এইভাবে না বলে এটা বললে ভালো হতো যে স্টিপুলেশন অফ আদার কমিউটেটিভ কন্ট্রাক্ট ইন কোর্ট কন্ট্রাক্ট, যদি এইভাবে বলা হতো তাহলে বিষয়টা সুন্দর হতো। যে যে কোর্ট কন্ট্রাক্টের সাথে বাইসেল কন্ট্রাক্ট করা, ইজারা কন্ট্রাক্ট করা বা অন্য কোনো আর্থিক কন্ট্রাক্ট করা, এটা শরিয়াতে জায়েজ নেই। এটার ব্যাপারে একবারে সরাসরি হাদিসে একটা নির্দেশনা আছে যে কর্দের সাথে বাই কন্ট্রাক্ট করা, হাদিসে একবারে বাইসেলের কথা বলা হয়েছে, বাইসেল কন্ট্রাক্ট করা শরিয়াতে জায়েজ নেই। দেখেন এইটা এখানে একবারে ক্লিয়ার কাট বলা হয়েছে যে কর্দ কন্ট্রাক্টের সাথে বাইসেল কন্ট্রাক্ট করা, ইজারা কন্ট্রাক্ট করা অথবা অন্য কোনো আর্থিক কন্ট্রাক্ট করা এটা শরিয়াতে জায়েজ নাই। কিন্তু 25 নম্বর স্ট্যান্ডার্ড যখন আপনারা পড়বেন তখন দেখবেন এখানে বিকল্প কিছু কথা আছে। নর্মালি হচ্ছে, যদি কর্দ কন্ট্রাক্টের সাথে এই কন্ট্রাক্ট গুলো করা হয় কর্দের সুবিধা আদায় করার জন্য, তাইলে জায়েজ নাই। যেমন আমি কাউকে 5,000 টাকা ধার দিলাম, দিয়া তার দোকান থেকে আমি কিছু জিনিস কিনে নিয়ে আসলাম, যে ওই জিনিসটা আমার আসলে দরকার নাই, কিন্তু আমি কিনছি কেন, যে এখন যে আমি তার 5,000 টাকা ধার দিছি, এই সময় যদি আমি তার কাছ থেকে কিনি তাহলে আমি কম দামে কিনতে পারবো। কারণ সে তো আমার কাছ থেকে টাকা ধার নিছে, এখন তো যদি আমি তার একটু টাকা কম দিই সে কিছু বলতে পারবে না, চক্ষু লজ্জার কারণে বা বিভিন্ন কারণে সে কিছু বলবে না। তার মানে এই যে আমি জিনিসটা কিনছি এটা আমার দরকার নাই, আমি কিনছি করদের সুবিধাটা আদায় করার জন্য, যে কর দিয়ে তো আমি অতিরিক্ত কিছু নিতে পারবো না, নিলে হারাম হয়ে যাবে, সুদ হয়ে যাবে। এই জন্যে আমি এই কেনা বেচাটা করছি। এইভাবে যদি হয় তাহলে হারাম। আর যদি এটা হয় যে কর আমি তাকে দিয়েছি, তার দোকান থেকেও আমি জিনিস যা কিনেছি ন্যায্য দামে কিনেছি, মার্কেট ভ্যালুতে কিনেছি, এবং ওইটা আমার কেনাটার প্রয়োজন ছিল, তাহলে জায়েজ আছে। এটা আমরা 25 নম্বরে দেখবো, কিন্তু আপাতত আমরা এটা এখানে এইটুকু জানি যে কর্স কন্ট্রাক্টের সাথে বাই সেল কন্ট্রাক্ট করা, ইজারা কন্ট্রাক্ট করা বা অন্য কোনো আর্থিক কন্ট্রাক্ট করা জায়েজ নাই। এবার 8 নম্বর আমরা একটু দেখি, স্টিপুলেশন অফ রিওয়ার্ড ফর রেইজিং লোনস ফর অ্যানাদার। আমি নিজে কাউকে টাকা ধার দিতে পারলাম না, কিন্তু অন্যের কাছ থেকে ধার ম্যানেজ করে দিলাম। এইটা ততক্ষণ পর্যন্ত জায়েজ যতক্ষণ পর্যন্ত এটা জেনুইন থাকবে। যখনই এখানে কোনো একটা মেকানিজমের অংশ হয়ে যাবে তখন আর এটা জায়েজ হবে না। যেমন এই যে এখানে বলা হয়েছে এড ইট ইজ নট এ ফ্যাকশনাল ডিভাইস। যদি ফিকশনাল ডিভাইস হয়ে যায়, মানে যে হিলা বাহানা বলে না, এই হিলা বাহানার অংশ যদি হয়ে যায় তাহলে আর এটা জায়েজ নেই। তাহলে দেখেন আমরা অন্যের জন্য যখন কোনো লোন ম্যানেজ করে দিব, ম্যানেজ করে দেওয়ার বিপরীতে কোনো সুবিধা যদি আমরা নিতে চাই, কোনো পারিশ্রমিক নিতে চাই, নেওয়াটা শরিয়াতে জায়েজ আছে, যদি জেনুইনলি হয়। আর যদি জেনুইন না হয়, এটা একটা মেকানিজমের অংশ হয়, তখন আর এটা জায়েজ নেই। অথবা যদি এটা হয় যে আমি আপনার কারো জন্য সুদের ভিত্তিতে লোনের ম্যানেজ করে দিলাম, তো সুদ যেহেতু হারাম, হারাম বিষয়বস্তুর উপর যত ধরনের কাজ হবে সবই হারাম। তাহলে এটা ফিকশনাল ডিভাইস যদি না হয়, ফিকশনাল ডিভাইস কিভাবে হইতে পারে এটা, যেমন ধরেন আমার কাছে উমর ফারুক ভাই 5,000 টাকা চাইলো, তো আমি জানি যে আমি যদি উমর ফারুক ভাইরে 5,000 টাকা দেই, তাহলে তিনি 1 মাস পরে আমার ফেরত দিবেন, এই 1 মাসে আমার এই 5,000 টাকা ব্লক হয়ে থাকলো, আমার কোনো বেনিফিট হইলো না। কিন্তু আমি এটাও জানি যে আমি যদি কারো কাছ থেকে ম্যানেজ করে দেই, এই ম্যানেজ করে দেওয়ার বিপরীতে আমি তার কাছ থেকে চাইলে একটা খরচাপাতি নিতে পারবো। এটা শরিয়াতে জায়েজ আছে। এই শরিয়ার বিধানটাকে যে মানে অবলম্বন করে আমি একটা মেকানিজম করলাম, আমি উমর ফারুক ভাইরে বললাম যে ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই, তো আপনার কিছু খরচাপাতি করলে আমি একটা টাকা ম্যানেজ করে দিতে পারি।
কিন্তু আপনার কিছু খরচাপাতি হবে। উমর ফারুক ভাই বললো যে ভাই কোনো সমস্যা নাই, আমার টাকা দরকার, আপনি যদি ম্যানেজ করে দিতে পারেন যা লাগে আমি আপনাকে দিয়ে দিব। আমি উমর ফারুক ভাইরে বললাম যে ভাই মানে এটা, তার সাথে কথা হলো। এরপরে দেয়া আমি বেলাল ভাইরে গিয়া বললাম যে ভাই উমর ফারুক ভাইয়ের তো 5,000 টাকা দরকার, তো উনি আমার কাছে তো চাইছেন, তো আপনি তো জানেন ওনার সাথে আমার যে ভালো সম্পর্ক, আমি যদি টাকা দিই তাহলে আমি কিন্তু ওনার কাছে টাকা চাইতে পারবো না। তো আপনি ওনারে কিছু টাকা দিবেন। এখন বিলাল ভাই বলো ধর্মীয় আমার কাছে কি টাকা আছে নাকি? তখন বললাম যে ভাই আপনার তো কোনো সমস্যা নেই, আমি আপনারে 5,000 টাকা দিচ্ছি, উমর ফারুক ভাইরে বলে দিব আপনার কাছ থেকে এসে নিয়ে যাবে, যাতে করে আমার টাকাটা আদায় হয়। আপনি ওনার কাছ থেকে টাকাটা মানে যথাসময়ে আদায় করে দিবেন। এইভাবে আমি বিল্লাল ভাইয়ের সাথে ম্যানেজ করে একটা মেকানিজম করে ফেললাম। উমর ফারুক ভাই এসে বললাম যে ভাই আমি তো এটা ম্যানেজ করছি, বিল্লাল ভাই আপনাকে মানে টাকাটা দিতে রাজি হয়েছে, আপনি ওনার কাছ থেকে 5,000 টাকা নিতে পারবেন, কিন্তু 1 মাস পরেই কিন্তু আপনার টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। তখন উমর ফারুক ভাই খুশি। এখন বললাম যে ভাই ওই যে খরচাপাতির বিষয়, খরচাপাতি কি 500 টাকা দিতে হবে। এই 5,000 টাকা ওনাকে আমি ম্যানেজ করে দিয়ে 500 টাকা ওনার কাছ থেকে সুবিধা নিয়ে নিলাম। এখন বলেন তো এইখানে কি রিয়ালি টাকাটা বিল্লাল ভাই উমর ফারুক ভাইকে দিছে, না আমার টাকাই বিল্লাল ভাই উমর ফারুক ভাইকে দিছে? তাহলে এই যে মেকানিজমটা করা হলো, এই মেকানিজমের মাধ্যমে যে এই যে 500 টাকা অতিরিক্ত আমি গ্রহণ করলাম, এটা হারাম। এটাই এখানে বলা হয়েছে যে যদি লোন ম্যানেজ করে দেওয়াটা জেনুইন হয় তাহলে জায়েজ, আর যদি জেনুইন না হয় এভাবে মেকানিজমের পার্ট হয় তাহলে পার্ট অফ মেকানিজম হলে জায়েজ নেই। সার্ভিস চার্জেস ফর কর্ড, কর্ডদের ক্ষেত্রে যদি সার্ভিস চার্জ নেয়ার মানে বিধানটা কি, এইটা আমাদের ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সার্ভিস চার্জ গ্রহণ করা যাবে, এক্সেস বেনিফিট নেওয়া যায় নাই, কিন্তু সার্ভিস চার্জ নেওয়া যাবে। এখন কথা হলো সার্ভিস চার্জ আমরা কতটুকু নিতে পারবো। যেমন এই যে শুরুতে বলা হয়েছে ইট ইস পারমিজিবল টু লেন্ডিং ইনস্টিটিউশন টু চার্জ সার্ভিসেস রেন্ডার্ড ইন লোন ইকুইভ্যালেন্ট টু দ্য অ্যাকচুয়াল অ্যামাউন্ট ডিরেক্টলি স্পেন্ট অন সাচ সার্ভিসেস। আমরা কর্দ কন্ট্রাক্ট করতে গিয়ে কর্দ এক্সিকিউশন করার জন্য যে সকল সার্ভিসগুলি তাকে দিতে হয় ওই সার্ভিসের বিপরীতে আমরা সার্ভিস চার্জ নিতে পারি, কিন্তু এটা অবশ্যই অ্যাকচুয়াল অ্যামাউন্ট হইতে হবে এবং ডিরেক্টলি স্পেন্ট অন সাচ সার্ভিসেস। এখন অ্যাকচুয়াল অ্যামাউন্ট কতটুকু? অ্যাকচুয়াল অ্যামাউন্ট হচ্ছে, ধরেন যে সার্ভিসটা আমি তাকে দিয়েছি এটা যদি আমি না দিয়ে মার্কেট থেকে কোনো থার্ড পার্টির কাছ থেকে নিতাম, তাহলে থার্ড পার্টিকে যে টাকা পেমেন্ট করতে হইতো ওই পরিমাণ টাকাই হচ্ছে অ্যাকচুয়াল খরচ। সেই অ্যাকচুয়াল টাকাটা আমি তার কাছ থেকে সার্ভিস চার্জ হিসেবে নিতে পারবো। এর চেয়ে বেশি যদি গ্রহণ করা হয় তাহলে ওইটা কিন্তু এক্সেস বেনিফিট হয়ে যাবে এবং সুদ হয়ে যাবে। Not permissible to the institution to charge an amount in excess of such সার্ভিস চার্জ। এই অ্যাকচুয়াল অ্যামাউন্টের অতিরিক্ত যদি সার্ভিস চার্জ আরোপ করা হয় তাহলে এটা জায়েজ হবে না, নট পারমিসিবল। আর ইনস্টিটিউশন মিনস হচ্ছে ইসলামিক ব্যাংক। আওফি যত জায়গায় ইনস্টিটিউশন শব্দ ব্যবহার করবে প্রত্যেকটা জায়গাতে ইনস্টিটিউশন মানে ইসলামিক ব্যাংক বা ইসলামিক ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানকে বোঝাবে। All charges in excess of the actual amount spent are prohibited, যেটা আমরা বললাম। It is necessary to ensure precision in the determination of actual charges. এই যে আমরা অ্যাকচুয়াল সার্ভিস চার্জটা নিলাম তার কাছ থেকে, এই অ্যাকচুয়াল সার্ভিস চার্জেরও একটা ব্যাখ্যা থাকতে হবে, প্রিসিশন থাকতে হবে। টু এনশিওর প্রিসিশন, কেন প্রিসিশন থাকতে হবে? যাতে করে আমি যে আসলেই বা ব্যাংক যে আসলেই অ্যাকচুয়াল চার্জ আদায় করছে এটা নিশ্চিত করা যায়, so that they do not lead to excess that can be deemed benefit. The fundamental rule is that each loan bears its own specific charges. আমরা কোন লোন অ্যাকাউন্টে কত টাকা চার্জ করব এটাও এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে প্রত্যেকটা লোনের ক্ষেত্রেই ওই লোনের পারপাসে যে টাকাটা খরচ হয়েছে শুধু ওইটাই ওই অ্যাকাউন্টে চার্জ হবে। এটাই হচ্ছে একবারে ফান্ডামেন্টাল রুল। এখন যদি এরকম হয়, আপনার ধরেন আমরা বিভিন্ন সময় গুচ্ছ ঋণ দিয়ে থাকি না, এই এই বিশেষ করে আপনার এই ক্ষেত্রে রুরাল পর্যায়ে সাধারণত এইগুলি হয়, যে রুরাল পর্যায়ে দেখা যায় যে গ্রুপ লোন বা গুচ্ছ লোন এইগুলি অ্যাপ্রুভাল দেওয়া হয়। যেমন একটা গ্রুপে 20 জন মেম্বার আছে, তাদের জন্য 1 কোটি টাকার একটা লোন স্যাংশন হয়েছে। এখন এই 1 কোটি টাকা 20 জনে ভাগ করে নিয়েছে, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 5 লাখ, কেউ 10 লাখ, এইভাবে সবাই মিলে 1 কোটি টাকা
তারা ভাগ করে নিচ্ছে। তো এই যে 1 কোটি টাকা স্যাংশন হইলো, এই 1 কোটি টাকা স্যাংশন করতে গিয়ে, ডিসবার্সমেন্ট করতে গিয়ে যে সার্ভিসগুলো দিতে হয়েছে, এই টোটাল সার্ভিসই কিন্তু 1 কোটি টাকার বিপরীতে হয়েছে। এখন এই যে 1 কোটি টাকা কালেকটিভ চার্জ হিসাবে আমরা এই 1 কোটি টাকার বিপরীতে সার্ভিস চার্জ আরোপ করলাম। এখন আমরা এই 1 কোটি টাকা তো দিছি 20 জনকে। এখন কার উপর কতটুকু সার্ভিস চার্জ আমরা ভাগ করে দিব বা চার্জ করব, এই বিষয়টা এখানে বলা হচ্ছে যে কমন লোনের ক্ষেত্রে কমন ভাবেই খরচগুলি হবে, কালেকটিভ ভাবেই খরচগুলি হবে। পরবর্তীতে যে যত টাকা ঋণ নিচ্ছেন, ওই ডিসবার্সমেন্ট নিচ্ছেন যে যতটুকু, যে 5 লাখ টাকা নিচ্ছেন তার প্রপোর্শনেটলি 5 লাখের উপর তিনি দিবেন, যে 10 লাখ টাকা নিচ্ছেন 10 লাখের উপর প্রপোর্শনেটলি দিবেন। মানে এইভাবে যে যত টাকা নিচ্ছেন এটার একটা রেশিও করতে হবে, সেই রেশিও অনুপাতে টোটাল সার্ভিস চার্জটা ভাগ করে দিয়ে দিতে হবে। আর এই যে সবার উপর সার্ভিস চার্জটা ভাগ করে দেওয়া হইলো, এইটা কিভাবে করে দেওয়া হলো এইটার ব্যাখ্যা এবং পদ্ধতি সুইটেবল ডকুমেন্ট সহ শরিয়া সুপারভাইজারি কমিটির কাছে উপস্থাপন করতে হবে। হ্যাঁ, চার্জেস বি লেড ডাউন বাই দ্য শরিয়া সুপারভাইজারি বোর্ড ইন ডিটেইল। এই যে আপনার এই অ্যাকচুয়াল সার্ভিস চার্জ বা কালেকটিভ সার্ভিস চার্জ এটা কিভাবে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হলো, এই ডিস্ট্রিবিউশন মেকানিজম ইন ডিটেলস শরিয়া সুপারভাইজারি কমিটির কাছে উপস্থাপন করতে হবে, যাতে করে শরিয়া সুপারভাইজারি কমিটি নিশ্চিত হয় এইখানে অতিরিক্ত কোনো সুবিধা ব্যাংক আদায় করে নাই। কারণ বছর শেষে তো শরিয়া শরিয়া সুপারভাইজারি কমিটিকে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে, যেটা অ্যানুয়াল রিপোর্টে পাবলিশ হবে। সেই জায়গায় তারা বলে দিল যে ব্যাংক শরিয়া সম্মতভাবে সবকিছু করছে, আসলে এখানে ব্যাংক লোন কন্ট্রাক্টের মধ্যে সমানে সুদ আদায় করছে, এক্সেস বেনিফিট আদায় করছে। এটা শরিয়া সুপারভাইজারি কমিটি জানে না, না জানে বলে দিচ্ছে যে ব্যাংকের সকল কার্যক্রম শরিয়া সম্মত। তো এইটা যাতে জেনে শুনে তারা ডিক্লারেশনটা দিতে পারেন, সেই জন্য এটা তাদের কাছে উপস্থাপন করতে হবে। ইনডাইরেক্ট এক্সপেন্ডিচার যেগুলি আছে এইগুলি আবার লোন অ্যাকাউন্টে চার্জ করা যাবে না। এখন ইনডাইরেক্ট এক্সপেন্ডিচার গুলি কি, এখানে কিন্তু আপনার কিছু কথা এখানে বলে দিছে। যেমন আপনার স্যালারিজ অফ দ্য এমপ্লয়িজ, ব্যাংকের এমপ্লয়ীদের বেতন, এটা কিন্তু খরচ, কিন্তু এই খরচটা কিন্তু ইনডাইরেক্ট খরচ। এইটা ব্যাংকের যত ধরনের কাজ আছে সব কাজের জন্যই তো ব্যাংকের এমপ্লয়ি, শুধু তো লোনের জন্য না। তো এই খরচটা যেহেতু ইনডাইরেক্ট, এইটা লোন অ্যাকাউন্টের বিপরীতে চার্জ করা যাবে না। আবার রেন্টাল অফ স্পেস, প্রেমিসেস ভাড়া, এই ভাড়াটাও প্রপোর্শনেট করে লোন অ্যাকাউন্টে চার্জ করা যাবে না। বা কোনো একটা অ্যাসেটের ভাড়া, এটা চার্জ করা যাবে না। মিনস অফ ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টের যে খরচগুলি আছে এইগুলি চার্জ করা যাবে না। আদার ম্যানেজমেন্ট ও জেনারেল এক্সপেন্ডিচার যেগুলো আছে ইসলামিক ব্যাংকের, এই জাতীয় খরচগুলো লোন অ্যাকাউন্টের বিপরীতে চার্জ করা যাবে না। তাহলে 9-1 এবং 9-2 সামারিটা হচ্ছে লোন প্রদান করতে গিয়ে যে সকল সার্ভিস আমরা দিয়ে থাকি, এই সার্ভিসগুলোর বিপরীতে অ্যাকচুয়াল যা সার্ভিস চার্জ আছে সেইটা আদায় করা শরিয়াতে জায়েজ। অ্যাকচুয়াল সার্ভিসের বিপরীতে মানে এর চেয়ে অতিরিক্ত কোনো কিছু আদায় করা শরিয়াতে জায়েজ নাই, যদি করা হয় তাহলে এটা হারাম হবে। ইনডাইরেক্ট কোনো এক্সপেন্ডিচার কোনো লোন অ্যাকাউন্টে চার্জ করা যাবে না, চার্জ করতে হবে শুধু ওই লোন রিলেটেড অ্যাকচুয়াল যে এক্সপেন্ডিচার আছে সেইগুলো। এখন অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার অনেকগুলি হইতে পারে, যেমন আমরা তাকে ধার দিব, কিন্তু ধার দেওয়ার ক্ষেত্রে আমরা তার সাথে একটা কন্ট্রাক্ট করতেছি, তার সাথে এখানে নন জুডিশিয়াল স্ট্যাম্পে আমরা মানে তার সাথে একটা কন্ট্রাক্ট করতেছি, এখানে আবার বিভিন্ন চার্জ ডকুমেন্ট এক্সিকিউশন করতেছি, বিভিন্ন সময় কোলাটেরাল সিকিউরিটি আমরা নিচ্ছি। এই জায়গায় যে সার্ভিসগুলি দেওয়া লাগতেছে বা খরচ হচ্ছে, এই খরচটা গ্রাহককে বিয়ার করতে হবে। আমরা এই লোন রিলেটেড শরিয়ার যে জেনারেল বিধানগুলি আছে এগুলি আমরা সব পড়ে ফেলছি। এখন আমরা পড়ব আমাদের ব্যাংকে যে প্র্যাকটিসগুলি আছে সেই প্র্যাকটিসগুলির মধ্যে কোনগুলি কর্দ মোডে হয়ে থাকে এবং সেইখানে শরিয়ার বিধানগুলো কি। সালাম আলাইকুম স্যার, একটা বিষয় জানা ছিল স্যার। জি। স্যার, আমরা যখন কর্জা হাসানা দিই, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা একই পরিশ্রম করলাম, একই চার্জ ডকুমেন্ট নিলাম। তো আমরা পরিশ্রম করলাম একই, আমাদের একই সময়টা আমরা স্পেন্ড করলাম, কিন্তু দেখা গেল যে আমরা আমাদের স্ল্যাব অনুযায়ী আমরা বিভিন্ন চার্জ ক্রিয়েট করতেছি।
মানে 10 লাখের জন্য এক ধরনের চার্জ নিচ্ছি, বিলো 10 লাখ হলে আরেক ধরনের, 30 লাখের উপর আরেক ধরনের। সেক্ষেত্রে এটা যে একটা মিসম্যাচ, সেটাকে তাহলে আমরা কিভাবে ক্লারিফাই করব? যদি আপনার সেই চার্জিংটা অ্যাকচুয়াল সার্ভিসকে রিপ্রেজেন্ট করে তাহলে কোনো সমস্যা নেই। মানে অ্যাকচুয়াল সার্ভিস চার্জ এটা অলওয়েজ লামসাম হইতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। এটা পার্সেন্টেজেও হইতে পারে বা অ্যাকাউন্টিং সুবিধার জন্য যে কোনোভাবেই হইতে পারে, কিন্তু দেখতে হবে আপনি তার কাছ থেকে এই বিভিন্ন পদ্ধতিতে যে টাকাটা আদায় করছেন এই টোটাল টাকার সামেশন যদি অ্যাকচুয়াল সার্ভিসের মূল্য হয় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু অ্যাকচুয়াল সার্ভিসের মূল্যের চেয়ে যদি বেশি হয় তাহলে এই জায়গায় সরিয়ে আপত্তি আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি। এবার আপনার দেখেন আমরা মডার্ন অ্যাপ্লিকেশনস এর মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। যেমন প্রথমে কারেন্ট অ্যাকাউন্টের কথা বলা হয়েছে। এই জায়গায় আমি আরেক একটা কথা আপনাদেরকে বলে রাখি, যারা সিপিএসএস পরীক্ষা দিতে চান বা পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি নেবেন, তাদেরকে যেদিন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করবে সেই দিন থেকে পরীক্ষার দিন পর্যন্ত বাংলাদেশের প্র্যাকটিসটা আউফির সাথে তুলনা করা যাবে না, এটা ভুলে যেতে হবে। আউফির বিষয়গুলো আউফির মতো করেই মাথায় নিতে হবে। তবে আমরা ক্লাসের মধ্যে বিভিন্ন আলোচনায় বাংলাদেশের পার্সপেক্টিভের সাথে মিলিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো যেখানে ব্যতিক্রম থাকবে সেই ব্যতিক্রমগুলো আউফি যেভাবে বলছে ওইভাবে আমাদের মনে রাখতে হবে। যেমন আপনার দেখেন যে এখানে একটা ব্যতিক্রম বলছে কারেন্ট অ্যাকাউন্ট। বাংলাদেশে কারেন্ট অ্যাকাউন্টগুলি কিন্তু আলওয়াদিয়া অ্যাকাউন্ট। আমরা কিন্তু আলওয়াদিয়া অ্যাকাউন্ট বলি সকল ব্যাংকেই। কিন্তু আউফির কথা হলো যে কারেন্ট অ্যাকাউন্টগুলো এগুলো হচ্ছে কর্দ অ্যাকাউন্ট, এগুলো কোনো আলওয়াদিয়া অ্যাকাউন্ট না। এখন আলওয়াদিয়া আর কর্দের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। ওয়াদিয়াটা এটাকে সাধারণত আমানত বলা হয়, ডিপোজিট বলা হয়। ওয়াদিয়াটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আল ওয়াদিয়া আল আমানা, আল ওয়াদিয়া আর দামানা। দুইটা। আল ওয়াদিয়া আমানা হচ্ছে মানে একবারে সরাসরি আমানত বলতে যেটা বোঝায়। এখন আমানতের নিয়মটা কি, যে আপনি ধরেন কারো কাছে 1,000 টাকার একটা নোট আমানত রাখলেন, যখন আপনাকে ফেরত দিবে ওই নোটটাই আপনাকে ফেরত দিতে হবে। এটা হচ্ছে আল ওয়াদিয়া আল আমানা। আমানত যেভাবে আছে হুবহু এইভাবেই তিনি সংরক্ষণ করবেন, যখন ফেরত চাইবে তখন ওইভাবেই তাকে ফেরত দেওয়া। এখন আমরা ব্যাংকে যেটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে আল ওয়াদিয়া আর দামানা কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে, যে এখানে গ্যারান্টি সহকারে মানে ফেরত দেওয়ার গ্যারান্টি সহকারে আমরা তার কাছ থেকে ডিপোজিটটা নিচ্ছি। এবং এই জায়গায় এই যে ফেরত দেওয়ার গ্যারান্টি দিয়ে নিচ্ছি, এই শর্তে নিচ্ছি, এই জন্য আমাদের এটা ব্যবহার করার সুযোগটা আমরা পাই। যে তার ধরেন সে আমার কাছে 1,000 টাকা রাখলো, আমি তার এই 1,000 টাকা যাই কিছু করি না কেন সে যখন চাইবে তখনই আমি তাকে ফেরত দিয়ে দিব, এই গ্যারান্টি তাকে দিয়ে নিচ্ছি। আমরা এই পদ্ধতিটা বাংলাদেশের পার্সপেক্টিভে ফলো করি। এখন আউফি বলতেছে যে না, কারেন্ট অ্যাকাউন্টে যে টাকাটা থাকে এটা হচ্ছে কর্দ অ্যাকাউন্ট, এটা কর্দ মোডে থাকে। এখানে যিনি ডিপোজিটর তিনি হচ্ছেন লেন্ডার, আর যে ব্যাংকে রাখা হচ্ছে ওই ব্যাংক হচ্ছে বড়োয়ার। তার মানে এই কারেন্ট অ্যাকাউন্টের যত টাকা অ্যাকাউন্টে জমা দেওয়ার সাথে সাথে এই টাকার মালিক হয়ে যায় ব্যাংক। ব্যাংকের যে এই ক্যাপিটাল আছে, ইকুইটি শেয়ার আছে, এই কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্সটা ইকুইটি শেয়ারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখান থেকে যত সুযোগ সুবিধা আসবে সব ব্যাংকের, এবং এই টাকা ব্যাংক তার যেভাবে মন চায় ওইভাবে সে ইউটিলাইজ করতে পারবে। সাথে সাথে ব্যাংকের উপর একটা অব্লিগেশন তৈরি হবে, সেটা হচ্ছে কি গ্রাহক যখনই চাইবেন তখনই তিনি তার টাকাটা ফেরত দিয়ে দিবেন। যেমন ওই যে আমরা টাইম ফ্রেমের ক্ষেত্রে পড়ে আসছি, যে করদের ক্ষেত্রে যদি কোনো ধরনের টাইম ফ্রেম উল্লেখ করা ছাড়া কর দেওয়া হয়, সেই ক্ষেত্রে লেন্ডার যখনই চাইবেন তখনই তাকে ফেরত দেওয়া দিতে হবে, এটা একবারে আবশ্যক। ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টের নেচারটা এরকম, যে গ্রাহক অ্যাকাউন্টে টাকা রাখছে মানে ব্যাংকের ধার দিছে, আর গ্রাহক যখনই চাইবে, যেহেতু এখানে কবে ফেরত নিবে এরকম কোনো টাইম ফ্রেম নাই, যখন চাইবে তখনই তাকে ফেরত দিয়ে দিতে হবে। তাহলে আমরা এইখান থেকে যেটা জানলাম যে ব্যাংক, ইসলামী ব্যাংকে যে কারেন্ট ডিপোজিট গুলি আছে, কারেন্ট অ্যাকাউন্টের ডিপোজিট গুলি আছে, এগুলি হচ্ছে কর্দ অ্যাকাউন্ট। দ্য রিয়ালিটি অফ কারেন্ট অ্যাকাউন্ট ইজ দ্যাট আর লোনস, নট ডিপোজিট। তার মানে এটা ওয়াদিয়া না, তারা বলতেছে এটা ওয়াদিয়া না, এগুলি হচ্ছে সব লোন। ইনস্টিটিউশন কামস টু ওন দ্য অ্যামাউন্ট, যখনই অ্যাকাউন্টে টাকা জমা হয় ব্যাংক এটার মালিক হয়ে যায়। সাথে সাথে লাইবিলিটি টু রিপে দ্য অ্যামাউন্ট এস্টাবলিশড এগেনস্ট ইট, অ্যাকাউন্টে যত টাকা জমা হয় জমাকৃত টাকা ফেরত দেওয়ার একটা লাইবিলিটিও ব্যাংকের উপর তৈরি হয়ে যায়। It is permissible for the institution to demand wages for services rendered to the holders of current account. কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারকে ব্যাংক যখন অন্য কোনো সার্ভিস দিবে তখন ওই সার্ভিসের বিপরীতে সার্ভিস চার্জ আদায় করা শরিয়াতে জায়েজ।
ওই যে আগে আমরা একটু আগে পড়ে আসছি যে সার্ভিস চার্জ আদায় করার বিষয়টা, যে এই বড়োয়ার বড়োয়ারকে ল্যান্ডিং করতে গিয়ে ধার দিতে গিয়ে যে সকল সার্ভিস দিতে হয় ওই সার্ভিসের সার্ভিস চার্জ আদায় করা যাবে। এখানে এই কথাটাই বলছে যে কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারকে যখন ব্যাংক অন্য কোনো সার্ভিস দিবে তখন ওই সার্ভিসের বিপরীতে ডিমান্ড ওয়েজেস সার্ভিস চার্জ আরোপ করতে পারবে। It is permissible for the institution to render service related to the deposit and withdrawals to the owner of the current accounts with or without compensation. এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারকে আমরা যত ধরনের সার্ভিস দিব সব সার্ভিসের বিপরীতে আমরা সার্ভিস চার্জ আরোপ করতে পারবো। তবে টাকা জমা এবং উত্তোলন, ডিপোজিট এন্ড উইথড্রয়ালস, এই টাকা জমা এবং উত্তোলনের সাথে সম্পর্কিত যে সার্ভিসগুলি আছে এই সার্ভিসগুলো কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারকে সার্ভিস চার্জ নিয়ে অথবা সার্ভিস চার্জ ছাড়া দুইভাবেই দেওয়া যাবে। যেমন আপনার চেক বই, ধরেন কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারকে চেক বই দেওয়া হলো ফ্রি অফ কস্টে, জায়েজ আছে। এটিএম বুথে এটিএম কার্ড দেওয়া হলো ফ্রি অফ কস্টে, জায়েজ আছে। এটিএম থেকে টাকা উত্তোলন করার ক্ষেত্রে কোনো ধরনের সার্ভিস চার্জ আরোপ করা হলো না, এটাও জায়েজ আছে। কারণ হচ্ছে এই চেকবুক এবং এটিএম এই দুইটাই টাকা উত্তোলন বা জমার সাথে সম্পর্কিত। যে এই জমা এবং উত্তোলনের সাথে যেহেতু এই দুইটার সম্পর্ক, অতএব এইটা ফ্রি অফ কস্টেও দেওয়া যাবে, আবার এটার বিপরীতে সার্ভিস চার্জও আরোপ করা যাবে। এখন ব্যাংক যদি কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারকে ফ্রিতে চেক বই দিতে চায় কোনো সমস্যা নেই, আবার চেক বই দিয়ে যদি টাকা চার্জ করতে চাই এতেও কোনো সমস্যা নেই। There is no restriction on the institution if it distinguishes between owners of current accounts with respect to what relates to deposit and withdrawals like exclusive board. যেমন ধরেন কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারের জন্য আলাদা একটা ভিআইপি বুথের আয়োজন করা হলো, অথবা ধরেন কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারের মধ্যে আবার পার্থক্য করা হলো, যে সকল অ্যাকাউন্টে 1 কোটি টাকার উপরে আছে এদেরকে ভিআইপি সার্ভিস, এরা কখনো লাইনে দাঁড়ায় জমা দিবে না, এরকম একটা সার্ভিসের দেওয়া হলো। আর অন্যদের জন্য নর্মাল সার্ভিস, তারা কিউতে দাঁড়াইতে হবে এবং দাঁড়ায় লাইন অনুযায়ী বাই সিরিয়ালি টাকা জমা দিতে হবে বা উত্তোলন করতে হবে। এইরকম যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে শরিয়ার কোনো আপত্তি নেই। এই জায়গায় কেন আপত্তি নাই? এই দুইটা বিষয় টাকা জমা এবং উত্তোলনের সাথে সম্পর্কিত। তাহলে আমাদের যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারদেরকে টাকা জমা এবং উত্তোলনের সাথে সম্পর্কিত যে কোনো সার্ভিস কোনো ধরনের সার্ভিস চার্জ আরোপ করা ছাড়াও দেওয়া যাবে, আবার সার্ভিস চার্জ আরোপ করেও দেওয়া যাবে, দুইটাই জায়েজ আছে। পারকুইজিটিস ফর করদের দিয়ে কোনো অন্যান্য যে সকল সুবিধা, করদের সাথে রিলেটেড যে অন্যান্য সুবিধাগুলি আছে এই সুবিধার ক্ষেত্রে শরিয়ার বিধান নট পারমিটেড, জায়েজ নাই, টু দ্য ইনস্টিটিউশন টু প্রেজেন্ট দ্য ওনার্স অফ দ্য কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারকে এই জাতীয় কোনো পারকুইজিটিস দেওয়া জায়েজ নাই। ইন লিউ অফ সাচ অ্যাকাউন্ট, সে যে কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করে এই কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করার খাতিরে তাকে এই জাতীয় সার্ভিসগুলি যদি দেওয়া হয় যেটা জমা এবং উত্তোলনের সাথে সম্পর্কিত না, আদার দেন ডিপোজিট অন অর উইথড্রয়াল, তাহলে এটা জায়েজ হবে না। যেরকমই যে ম্যাটেরিয়াল গিফট, যে বছরের শুরুতে শুধুমাত্র কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারদেরকে বিভিন্ন গিফট পাঠানো হলো, এটা জায়েজ হবে না। ফাইন্যান্সিয়াল ইনসেনটিভস, কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারকে আর্থিক বেনিফিট দেওয়া হলো, এটাও জায়েজ নাই। সার্ভিসেস অর বেনিফিট দ্যাট আর নট রিলেটেড টু ডিপোজিট এন্ড উইথড্রলস, অর্থাৎ এই যে ম্যাটেরিয়াল গিফট, ফাইন্যান্সিয়াল ইনসেনটিভস বা কোনো সার্ভিস বা কোনো বেনিফিট যেগুলো টাকা জমা এবং উত্তোলনের সাথে কোনো সম্পর্ক নাই, এই জাতীয় বেনিফিট বা এই জাতীয় সুবিধা প্রদান করা কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারকে কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করার কারণে সেটা জায়েজ নাই। যেমন এখানে উদাহরণস্বরূপ বলতেছে among these are exemption from services from charges in whole or in part like exemption for credit card services, যে কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারকে ক্রেডিট কার্ড দেওয়া হলো, এখানে কোনো সার্ভিস চার্জ আরোপ করা হলো না, তাদেরকে উইদাউট সার্ভিস চার্জে ক্রেডিট কার্ড দেওয়া হলো, জায়েজ নাই। কারণ ক্রেডিট কার্ড সার্ভিসের সাথে টাকা জমা এবং উত্তোলনের কোনো সম্পর্ক নাই, অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নাই, এটা একটা ভিন্ন একটা সার্ভিস। এই সার্ভিস যদি দিতে হয় তাহলে অন্যান্য
দেরকে যেভাবে দিতে হয় ঠিক ওইভাবেই তাদেরকে দিতে হবে। ডিপোজিট বক্সেস, যেমন তাকে একটা লকার সার্ভিস দেওয়া হলো ফ্রি অফ কস্টে অথবা অর্ধেক অর্ধেক ভ্যালুতে দেওয়া হলো। যে অন্যরা নিলে বছরে 6,000 টাকা, কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডাররা যদি নেয় তাহলে তাদের জন্য 3,000 টাকা। এই যে হাফ এক্সেমশন সুবিধা দেওয়া হলো, এটাও জায়েজ নেই, কারণ এটার সাথে কারেন্ট অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই। ট্রান্সফার চার্জেস, যেমন কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডাররা তারা যখন অন্য কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে তখন কোনো চার্জ আরোপ করা হয় না, অন্যান্য অ্যাকাউন্ট হোল্ডারদেরকে চার্জ আরোপ করা হয়, এটাও জায়েজ হবে না। লেটার অফ গ্যারান্টি, যেমন কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডার যদি এলজি নিতে চায় তাহলে তার কোনো সার্ভিস চার্জ নেওয়া হয় না, আর অন্যদের কাছ থেকে সার্ভিস চার্জ নেওয়া হয়, এটাও জায়েজ হবে না। অথবা ধরেন কোনো ক্রেডিট ফেসিলিটি দেওয়া হলো, কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারকে ক্রেডিট ফেসিলিটি দেওয়া হলো, কোনো ধরনের সার্ভিস চার্জ আরোপ করা হলো না, আর অন্যদের ক্ষেত্রে সার্ভিস চার্জ আরোপ করা হলো, এইগুলো জায়েজ নাই। তার মানে আমাদের মনে রাখার সহজ পথ হচ্ছে টাকা জমা এবং উত্তোলনের সাথে সম্পর্কিত সার্ভিসগুলো এটা মাগনাও দেওয়া যাবে, চার্জ আরোপ করেও দেওয়া যাবে। আর টাকা জমা এবং উত্তোলনের সাথে সম্পর্ক নাই এই রকম সার্ভিসগুলো কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারদেরকে কোনো এক্সেমশন দেওয়া যাবে না। এই ক্ষেত্রে অন্যদেরকেও যেভাবে দেয় ঠিক ওইভাবেই তাদেরকে দিতে হবে। যদি অন্যদেরকে এক্সেমশন দেওয়া হয় তাহলে তাদেরকে এক্সেমশন দেওয়া হবে, অন্যদেরকে যদি সার্ভিস চার্জ আরোপ করা হয় তাহলে কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারকেও সার্ভিস চার্জ আরোপ করতে হবে। The perquisites and incentives that are not specific to current accounts that are not governed by this rule. যেমন ধরেন আপনার এই যে আমরা বছরের শুরুতে বিভিন্ন ক্যালেন্ডার দিই, এখন ক্যালেন্ডারগুলি যদি শুধু কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডার দিকে দিই তাহলে এটা জায়েজ হবে না। যে কারেন্ট অ্যাকাউন্ট যারা মেনটেন করবে শুধু তাদেরকে ক্যালেন্ডার দেওয়া হবে, অন্যদেরকে দেওয়া হবে না, এইটা জায়েজ নেই। কিন্তু সকল অ্যাকাউন্ট হোল্ডারকে বা যে কোনো টাইপের অ্যাকাউন্ট হোল্ডারকে যদি এই ক্যালেন্ডার দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনার কোনো আপত্তি নেই, কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারকে দিলেও কোনো আপত্তি নেই। চার্জেস অন ক্রেডিট কার্ডস ফর ক্যাশ উইথড্রলস ফর এটিএম, ক্রেডিট কার্ড দিয়ে যদি এটিএম থেকে টাকা উত্তোলন করা হয় সেই ক্ষেত্রে চার্জ আরোপ করার বিষয়ে শরিয়ার বিধান। ক্রেডিট কার্ডের যে ফেসিলিটিটা আছে এটা আপনারা সবাই জানেন যে এটা আমরা আসলে কর্দ মোড়ে করে থাকি। ক্রেডিট কার্ডের টাকাটা দেওয়া হয় কর্দ মোড়ে, আদার যে সার্ভিসগুলি হয় এই সার্ভিসগুলি আইদার অকালা মোডে দেওয়া হয় অথবা খিদমা মোডে দেওয়া হয়। যার কারণে এই ক্রেডিট কার্ড ইস্যু করার ক্ষেত্রে তাকে এই ক্রেডিট ফেসিলিটি দেওয়ার বিপরীতে কোনো কিছু চার্জ করা যায় না, কিন্তু অন্যান্য যে সার্ভিসগুলি দেওয়া হয় ওই সার্ভিসের বিপরীতে সার্ভিস চার্জ আরোপ করা যায়। যেমন ধরেন এই এটিএম থেকে যখন সে টাকা তুলবে ক্রেডিট কার্ড দিয়ে, তখন এই এটিএম সার্ভিসটা একবারে ভিন্ন একটা সার্ভিস, এটার সাথে ক্রেডিট ফেসিলিটির কোনো সম্পর্ক নাই। অতএব এই জায়গায় এটিএম বুথ থেকে যখনই টাকা তুলবে তখন তার উপর একটা সার্ভিস চার্জ আরোপ করা যাবে, এটা শরিয়াতে জায়েজ আছে। তবে সার্ভিস চার্জটা কিভাবে আরোপ করবে এই বিষয়ে শরিয়ার কিছু বিধিনিষেধ আছে। যেমন দেখেন 10-3 বলা হচ্ছে দ্য চার্জেস ইম্পোজড অন কার্ডস ফর ক্যাশ উইথড্রলস ফর ব্যাংক টেলার মেশিনস আর চার্জ ফর সার্ভিসেস অ্যান্ড আর ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য লোন। যেটা আমরা একটু আগে বললাম যে এটার সাথে এই ক্রেডিট ফেসিলিটির আসলে কোনো সম্পর্ক নাই, ক্রেডিট কার্ডের বিপরীতে যে ক্রেডিট ফেসিলিটি দেওয়া হচ্ছে। 10-3 it is necessary that the charge imposed on credit cards for cash withdrawals from bank teller machines be an amount that is certain within the limits of reasonable charges excluding profit from court. এই যে আপনার সার্ভিস চার্জটা আরোপ করা হবে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে, এইটা একটা রিজনেবল চার্জ হবে, এইটার সাথে যাতে করদের কোনো বা ক্রেডিট ফেসিলিটির সাথে কোনো লিঙ্ক আপ না হয়, কোনো লিঙ্ক আপ যাতে তৈরি না হয়। লিঙ্ক আপটা কিভাবে হইতে পারে দেখেন এইখানেই বলা হয়েছে, ইট ইজ নট পারমিসিবল টু লিঙ্ক দ্য চার্জ টু দ্য অ্যামাউন্ট উইথড্রন। যেমন ধরেন এটিএম বুথ থেকে সে কত টাকা তুললো এই অ্যামাউন্টের সাথে হিসাব করে একটা সার্ভিস চার্জ আরোপ করে, যেমন 1020 টাকা অথবা ধরেন 1050 টাকা করে সার্ভিস চার্জ নেওয়া হলো। তার মানে 1000 তুললে সে 50 টাকা সার্ভিস চার্জ, 2000 তুললে 100 টাকা, 5000 তুললে এই 250 টাকা, 10,000 তুললে 500 টাকা। এইভাবে যদি অ্যামাউন্টের সাথে লিঙ্ক আপ করে সার্ভিস চার্জ আরোপ করা হয় এটা জায়েজ নাই। It is not permissible to the institution to slice the withdrawals as a device for obtaining repeated charges, just as it is not permissible to take into account the period of repayment of the amount withdrawn.
এখন দেখেন আরেকটা কথা বলতেছে। আগে তো বললো যে অ্যামাউন্টের সাথে লিঙ্ক আপ করে কোনো সার্ভিস চার্জ আরোপ করা যায় না, এখন বলতেছে তার মানে কি এটার জায়েজ নাই, মানে জায়েজের প্রক্রিয়াটা কি হচ্ছে, পার পাঞ্চে একটা টাকা আরোপ করা যাবে। যেমন সে 5,000 তুলুক, 10,000 তুলুক, 20,000 তুলুক, 25,000 তুলুক, 50,000 তুলুক, যারাই তুলুক, একটা পাঞ্চে একটা সার্ভিস চার্জ হবে। যেরকম আমরা এই যে আপনার এনপিএসবি এর মাধ্যমে যখন অন্য বুথ থেকে ডেবিট কার্ড দিয়ে টাকা তুলি তখন চার্জ করা হয় একটা পাঞ্চে, এখন সর্বোচ্চ 30 টাকা পর্যন্ত চার্জ করা হয়। তো এরকম মানে আমি যদি 1,000 টাকা তুলি তাহলেও 30 টাকা, আমি যদি 50,000 টাকা তুলি তাও 30 টাকা। সর্বোচ্চ সার্ভিস চার্জ এখানে 30 টাকা, এটা একটা মানে রিজনেবল সার্ভিস চার্জ। তো এইভাবেই সার্ভিস চার্জটা আরোপ করতে হবে, যে সে 5,000 তুললেও 100 টাকা, 10,000 তুললেও 100 টাকা, 20,000 তুললেও 100 টাকা, যতবার তুলবে ততবার তাকে পার ট্রানজেকশনে 100 টাকা করে সার্ভিস চার্জ দিতে হবে। এইভাবে সার্ভিস চার্জ আরোপ করাটা জায়েজ আছে। এখন বলতেছে যে এই যে যে বলা মানে হইলো, জাহাঙ্গীর ভাই, হ্যাঁ এই সার্ভিস চার্জ বিষয়ে যেহেতু আলাপ হচ্ছে, আমি রুটস একাডেমির সার্ভিস চার্জ সম্পর্কে একটু কথা বলতে চাচ্ছিলাম সম্মানিত পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে। আচ্ছা ঠিক আছে। প্রিয় আহ পার্টিসিপেন্টস, এবারে এবারে আসন্ন ডিসেম্বরের আতিক যে ভাই, পরীক্ষা। আমাকে কি আর 5টা মিনিট সময় দিবেন? তাহলে আমি এটা শেষ করে ফেলি, পরে কিছু প্রশ্ন আছে ওনাদের প্র্যাকটিসের জন্য, ওই প্রশ্নটার মাঝখানে আপনি মনে হয় তাহলে একটু কথা বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 5 মিনিট আমি শেষ করে দিই মূল স্ট্যান্ডার্ড দেখেন। তাইলে এখানে যেটা বলা হচ্ছে যে এই যে পার ট্রানজেকশনে সার্ভিস চার্জ আরোপ করা জায়েজ আছে, এইটাকে হাতিয়ার বানায়া বা অপশন বানায়া ব্যাংক যদি এই বুদ্ধি খাটায় যে পার ট্রানজেকশনে যেহেতু একবারই সার্ভিস চার্জ আরোপ করা যাবে, অতএব ট্রানজেকশন লিমিটটা ছোট করে দিলাম, যে সে যদি 20,000 টাকা তুলতে চায় তাহলে তাকে 4বার পাঞ্চ করা লাগবে। একবারে যেহেতু মানে অ্যামাউন্টের সাথে লিঙ্ক আপ করে যেহেতু টাকা নেওয়া যাবে না, অতএব সিস্টেম করে দিলাম যে আপনার 5,000 টাকা সর্বোচ্চ তোলা যাবে, আর 5,000 টাকা পর্যন্ত সার্ভিস চার্জ হচ্ছে এই 5 × 5 = 250 টাকা। এখন যদি কেউ 20,000 টাকা তুলতে চায় তাহলে তাকে 4বার পাঞ্চ করতে হবে, 4বার পাঞ্চ করলে তখন 1,000 টাকা চলে আসবে। এইভাবে যদি স্লাইস করে করে সার্ভিস চার্জ আরোপ করা হয়, এই মেকানিজম করলে এই মেকানিজমটা জায়েজ নাই। ওয়ার দেয়ার ইজ এ ডিফারেন্স ইন কারেন্সিজ, ভিন্ন কারেন্সিতে যদি টাকা এই উত্তোলন করা হয় আর কি, ক্রেডিট কার্ড দিয়ে, ধরেন ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড, এটা দিয়ে আপনি বাইরে গিয়া বাহিরের কোনো বুথ থেকে টাকা তুললেন, এই ক্ষেত্রেও কোনো সমস্যা নাই, শরিয়ার কোনো আপত্তি নাই। তবে কারেন্সি কনভার্সনটা হবে যখন টাকা তুলবেন ওই সময়ের যে কারেন্সি কনভার্সন রেট থাকবে সেই রেট অনুযায়ী। আমরা একবারে শেষ পয়েন্টে চলে আসছি, ওভারড্রাফটিং নিয়ে 10-এর 4-এ বলা হয়েছে। ওভারড্রাফট ফেসিলিটি যেটা আমরা ব্যাংকের পক্ষ থেকে দিয়ে থাকি, ওডি লিমিট, এটাও কর্দ মোডে হয়ে থাকে। ইসলামী ব্যাংক যদি ওডি লিমিট দিতে চায় দিতে পারবে, জায়েজ আছে, তবে শর্ত হচ্ছে এই ওডি অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে অতিরিক্ত কোনো চার্জ আরোপ করা যাবে না। যেমন আমি ওডি হিসাবে গ্রাহকরে যা দিব রিপেমেন্ট করার সময় সে ওইটাই রিপেমেন্ট করবে। যেমন আমার যদি ওডি লিমিট থাকে 50,000 টাকা, আমি যদি ব্যাংক থেকে 50,000 টাকা তুলি তাহলে ফেরত দেওয়ার সময় যদি আমার 50,000 টাকা দিলেই হয় তাহলে এটা শরীয়তে জায়েজ। আর যদি এরকম হয় যে ওডি হিসাবে যত টাকা উত্তোলন করা হবে তার বিপরীতে 5% করে সার্ভিস চার্জ দিতে হবে, এই সার্ভিস চার্জ হিসাবেই ধরেন বলা হইলো, তাহলে আর এটা জায়েজ হবে না। এই যে অতিরিক্ত যা গ্রহণ করা হবে এটা এই হারাম হয়ে যাবে। তো আমাদের আজকের স্ট্যান্ডার্ড এই পর্যন্তই। আতিক ভাইয়ের ঘোষণাটার পরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন আলোচনা করব, আদারওয়াইজ আমরা কিছু প্রশ্ন আপনাদের জন্য রাখছি, সেই প্রশ্নগুলি আমরা আপনাদেরকে সাথে নিয়ে একটু ব্রেন স্টর্মিং। হ্যাঁ আতিক ভাই। যে যে প্রিয় পার্টিসিপেন্টস, আপনাদের জ্ঞাতার্থে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি, সেটা হলো যে রুটস একাডেমির এই সিপিএসএস এক্সাম প্রিপারেশন যে কোর্স, এই কোর্সের ডিউরেশনটা কতটুকু এবং এর ক্লাস সংখ্যা কত হবে। তো এটা হলো সময়ের উপর নির্ভর করে, যেহেতু আগামী ডিসেম্বর মাসে পরবর্তী পরীক্ষা। তো 1 জুলাই থেকে, মানে ট্রায়াল ক্লাস 5টা বাদ দিয়েও 1 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের চিন্তা আছে যে সকল স্ট্যান্ডার্ড গুলো লাইন বিটুইন উপস্থাপন করা হবে, পরবর্তীতে একটা সামারি, প্রত্যেকটার উপরে আবার সামারি দেওয়া হবে।
এবং শেষে কোশ্চেন সলভিং ক্লাস আছে। সব মিলে ক্লাসের সংখ্যা কমপক্ষে 100 হবে, 100 এর কম না, 100 এর বেশিও হতে পারে। এবং প্রতিটি ক্লাসের দৈর্ঘ্য প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা। প্রতিটি ক্লাসের দৈর্ঘ্য 1.5 থেকে 2 ঘন্টা। আর ছোট ছোট কিছু স্ট্যান্ডার্ড আছে যেগুলো হয়তো 1 ঘন্টায়ও কভার করা সম্ভব। আবার বড় কিছু স্ট্যান্ডার্ড আছে যেগুলো একটা ক্লাসে শেষ করা সম্ভব না। তো এই 100 ক্লাস, তারপর হলো প্রায় 1000-এর মতো কোশ্চেন সলভিং করার সুযোগ। আহ, এই সব মিলে আমাদের এবারের ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য যে প্রস্তুতি ব্যাচ, এই ব্যাচের জন্য পার পার্টিসিপেন্ট আমরা 12,000 টাকা আহ, আমাদের ফি নির্ধারণ করেছি। এবং যদি গ্রুপ এনরোলমেন্টের অপশন আসে যে হয়তো 4 জন বা 5 জন একসাথে এনরোলমেন্ট করবেন, সেক্ষেত্রে হয়তো এই 12,000 থেকে কিছু ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া সম্ভব। সেটা অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন। আর যে বিষয়টি সেটি হলো যে আমাদের এক্সিস্টিং পার্টিসিপেন্ট যারা আছেন, অর্থাৎ প্রিভিয়াস ব্যাচগুলোতে অংশগ্রহণ করেছেন কিন্তু কোনো কারণে পরীক্ষা দেন নাই, অথবা পরীক্ষায় হয়তো পাশ করা সম্ভব হয়নি, আবারও কোচিংটা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে তাদের জন্যও একটা ন্যূনতম একটা ডিসকাউন্টের ব্যবস্থা আমরা রাখবো ইনশাল্লাহ। এমনকি আমাদের প্রিভিয়াস পার্টিসিপেন্ট যারা আছেন তাদের রেফারেন্সে কেউ যদি আমাদের সাথে এনরোলমেন্ট করতে চায়, সেক্ষেত্রেও আমরা কিছু ডিসকাউন্টের কথা চিন্তা ভাবনা করবো। কিন্তু আমাদের নির্ধারিত ফি হলো 12,000 টাকা। আর কোর্স ম্যাটেরিয়ালস হিসেবে একটা বই নিতে হবে আপনাদেরকে, যেটা আমরা একদম মানে যেহেতু শরিয়া স্ট্যান্ডার্ডের কলেবর হলো প্রায় 1600 পৃষ্ঠা, তো 1500-1600 পৃষ্ঠার একটা বই তো সাথে করে এটা পোর্টেবল না। এই জন্যই আমরা পার্টিসিপেন্টদের সুবিধার কথা বিবেচনা করে শুধুমাত্র শরিয়া স্ট্যান্ডার্ড গুলো দিয়ে 350 পৃষ্ঠার মতো একটা বই তৈরি করেছি। এবং এই বইটা এটা আপনাদেরকে এই কোর্স ফির বাইরে 500 টাকা, এটার জন্য 500 টাকা দিতে হবে আপনাদেরকে, দিয়ে এটা সংগ্রহ করতে পারবেন। আর বাকি প্রশ্নপত্র যেগুলো আছে, এটার ওই প্রশ্নগুলো আমরা পিডিএফ প্রশ্ন দেব, প্রায় 800 থেকে 1000 প্রশ্নের মতো। আর হলো আমাদের পরীক্ষা, যেটা মানে হলো যে আওপির স্টাইলে আমাদের পরীক্ষা, আমরা গুগল ফর্মে পরীক্ষা নিয়ে থাকি। সেক্ষেত্রে প্রত্যেক 10টা করে প্রতি সেশন শেষেই পরবর্তী সেশনের আগে পরে আপনাদেরকে একটা ছোট্ট করে একটা ক্লাস টেস্ট দিতে হবে। যখন স্ট্যান্ডার্ড গুলো শেষ হয়ে যাবে তখন আমরা 10টি করে স্ট্যান্ডার্ডের জন্য একটি করে পরীক্ষা, অর্থাৎ হলো যে 6টি টেস্ট নেব 100 মার্কসের। এরপরে পরবর্তীতে 30টা করে স্ট্যান্ডার্ডের উপরে 2টা টেস্ট নেওয়া হবে 100 মার্কসের করে। আর সর্বশেষ 4টি মক টেস্ট থাকবে, যেটাও মানে একদম আমাদের যে ফুল যে সিলেবাস, সেই সিলেবাসের উপরে। তো এরকম করে প্রায় 12 থেকে 13টি প্রশ্ন পরীক্ষা, 100 মার্কসের পরীক্ষা আপনাদেরকে দিতে হবে। এই সবটাই আমরা এরকম করে প্রাইসিংটা করেছি। তো আশা করি যে আমাদের সাথে থাকবেন। এবং এখানে আরেকটি অনুরোধ, সেটা হলো যে এই কোর্সের মধ্যবর্তী সময়ে অথবা 2, 4, 5, 7টি ক্লাস দেওয়ার পরে যদি কেউ যুক্ত হয়, তখন তাদের জন্য প্রথম দিকের কিছু ক্লাস বোঝাটা, আন্ডারস্ট্যান্ডিংটা খুব কঠিন হয়। তার কারণ টার্মিনোলজি যেগুলো আছে, এগুলো হয়তো আমরা শুরুর দিকে যেরকম করে একদম ডিটেইলড আলোচনা করব, পরবর্তীতে হয়তো ওইরকম করে ডিটেইলড আলোচনার প্রয়োজন হবে না। শুধু টার্মিনোলজি গুলো ব্যবহার করে আমরা আমরা ক্লাস পরিচালনা করব। এই জন্যে কেউ যদি সিপিএসএস পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়, অথবা আপনারা যদি কাউকে সিপিএসএস পরীক্ষার জন্য যুক্ত করতে চান, যে হয়তো কেউ আপনার নিকটতম কেউ যদি প্রস্তুতি নেয়, একই সাথে আপনারা দেখা যাবে যে কিছু মানে একটা ওয়েল শেয়ারিং হবে বিষয়টা। তো তাদেরকে আমাদের ট্রায়াল ক্লাসগুলোতে যুক্ত করে দেন এবং যথাসময়ে এনরোলমেন্ট করে আমাদের রেগুলার যে ক্লাস শুরু হবে যখন, শুরু থেকেই শুরু করাই দেন, তাহলে এটা সকলের জন্যই ভালো হবে। তো এই ছিল আমার ঘোষণা। এরপরে মানিদুল জাহাঙ্গীর ভাই প্রশ্নের যে বিষয়গুলো বললেন, আপনাদের যদি প্রশ্ন থাকে উত্থাপন করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আতিক ভাই। আমরা আসলে আমাদের আজকে ক্লাস টাইমের আর মাত্র 13 মিনিট আছে। আমি জাস্ট 3টা প্রশ্ন রাখছি, আপনারা পরবর্তীতে প্রশ্ন ব্যাংকে আরো অনেক প্রশ্ন পাবেন। 2টা প্রশ্ন রাখছি, সহজ সহজ 2টা প্রশ্ন, যে প্রশ্নগুলি আগেকার সময়ে পরীক্ষায় আসতো। আর একটা প্রশ্ন রাখছি বর্তমান সময়ে যেভাবে পরীক্ষায় আসে, জাস্ট বিষয়গুলো বোঝার জন্য। তো আমরা এই 3টা প্রশ্ন আজকে একটু দেখি। দেখেন, 1 নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে, এন ইনস্টিটিউশন মে exempt
the owners of current accounts which have big balances from the fees charged for credit cards, safe deposit bonds, fees charged for money transfer, fees charged for letters of guarantee, or fees charged for letters of credit. True or false? এটা কি সত্য হবে নাকি মিথ্যা? একটু নিজেরা পড়েন, আমরা স্ট্যান্ডার্ডে যা ভাবে পড়লাম তা সেই অনুযায়ী এটা ট্রু হবে নাকি ফলস হবে। আলমগীর ভাই বলছেন ফলস হবে, বাকিরা কি আপনারা সবাই একমত যে আলমগীর ভাই ঠিক বলছেন? লাকি আপা বলছেন ফলস, দুইজন আসছেন ফলসের পক্ষে। আপনারা এখন আনমিউট করতে পারেন, আমাদের মূল ক্লাস তো শেষ, এখন আনমিউট রাখতে পারেন সবাই, কোনো সমস্যা নেই। তাহলে দেখেন এখানে যেটা বলছে